ভাবে ঘর করা যায়, তাই না? এটা হচ্ছে যে আবদ্ধ ঘর, আর এটা কি উন্মুক্ত। ম্যাডাম হচ্ছে না তো, অর্ধেক হচ্ছে। উন্মুক্ত তো আমরা বুঝি খোলামেলা, খোলামেলা যেটা পারবো, আমাদের শিখতে হবে ছিল আবদ্ধ। হ্যাঁ, আর উন্মুক্তের মধ্যে তো একটা আছে সেমি ইন্টেন্সিভ, একটা হচ্ছে ইন্টেন্সিভ আর একটা হচ্ছে সেমি ইন্টেন্সিভ। সেমি ইন্টেন্সিভ কোনটা? মানে হচ্ছে দিনের বেলা মাঠে ছেড়ে রাখবে আর রাতের বেলা সন্ধ্যার পরে সেটা উঠবে। হ্যাঁ, ঘরে তুলবে, এটা হলো সেমি ইন্টেন্সিভ। আর আবদ্ধ ঘর হচ্ছে কোনটা? যেটা আবদ্ধ থাকে। হ্যাঁ, কেমন আবদ্ধ থাকবে দেখেন। এই আবদ্ধ ঘর আবার দুই রকম হয়। হ্যাঁ, এটা কি কি মনে করেন যে এখানে গরু, এটা হচ্ছে গরু লেজ, এটা কি মুখ, এটা কি মুখ। গরু আঁকতে গেলে তো সমস্যা, এইভাবে বোঝাই, ঠিক আছে? হ্যাঁ, এটা 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 মনে করেন এখানে এগুলা কি গরু পাও দিছে না, গরু মুখ, গরু এটা হচ্ছে লেজ, এটা লেজ, এটা কি লেজ, এটা কি লেজ, আর এটা হচ্ছে গরুর মুখ। তাহলে মুখ, এটা কি মুখামুখি না? মুখামুখি, মাঝখান থেকে খাবার দিয়ে যাবে। মাঝখান থেকে খাবার দিয়ে যাবে, ইয়েস, গুড। এর কি মাঝখানে খাবার দিলে তারা এরা দুই সাইড থেকে খাবে। হ্যাঁ, দুই সাইডে খাবে, মাঝখান থেকে সব কিছু করবে। এটা কি এটা কিন্তু ঘরটা বলে কিন্তু এরকমই হতে হবে, ফ্লোর খাবারটা যেন মাটিতে দেয়, দুই দিক থেকেই খাবে। ওরা কি দুই দিক থেকে মুখটা ঢুকিয়ে দিয়ে খাবার খাবে। হ্যাঁ, খাবার খাবে, ট্রেভিসের মাথা, ট্রেভিসের ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে খাবারটা খাবে। তাহলে এটা কি ফেস টু ফেস না? জি জি, এটা কি হলো ফেস টু ফেস, ফেস টু ফেস। জি, তাহলে এটা কি হলো সিস্টেম? এটা সাবান ফেস টু ফেস, মুখোমুখি সিস্টেম। এই সিস্টেমের নাম কি? ফেস টু ফেস। এই সিস্টেমের নাম ফেস টু ফেস, ফেস টু ফেস। হ্যাঁ, গরুটা রাখতেছি কিভাবে? ফেস টু ফেস। ফেস টু সিস্টেমে রাখতেছি। ম্যাডাম এটা উন্মুক্তটা কি সেমি? ওটা সেমি, ওটা খালি সেমি ইন্টেন্সিভ। সেমি ফেস টু ফেস মানে আবদ্ধের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে সেমি ইন্টেন্সিভ আর একটা হলো ইন্টেন্সিভ। আমরা সেমি ইন্টেন্সিভ হচ্ছে লাগে আমরা দিনের বেলা মাঠে চড়াবো আর রাতের বেলা ঘরে আনবো। আর ইন্টেন্সিভ মানে কমপ্লিট আবদ্ধ, এদের আমরা বাইরে নিই না, বাইরে কি চড়ানো হয় না, বাইরে কি মাঠে চড়ানো হয় না। তাহলে মাঠে যেটু চড়ানো হচ্ছে না, তাহলে এটা আবার দুই সিস্টেমের পালি, একটা হলো ফেস টু ফেস আর একটা হচ্ছে টেল টু টেল। ফেস টু ফেস বুঝে গেছে? জি জি। হ্যাঁ, এখন তো টেল টু টেল বুঝে গেছে। তো টেল টু টেল বুঝবেন কিভাবে? এইভাবেই বুঝাইতে হবে, এই সিস্টেমে বুঝাইতে হবে। জি, এটা পুরো মাসখান। এখানে কিন্তু হবে কি ফেস টু ফেস মধ্যে আরেকটু ভালো করে বুঝায়। তাহলে এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেম, কিন্তু এই খাবার পাত্র কিন্তু একটা, এই খাবার পাত্রকে কি বলে? ম্যানজার। গরুর খাবার পাত্রকে কি বলে? ম্যানজার। আমরা গরুকে ডাইনিং টেবিল দেবো না, ঠিক আছে? ম্যানজার সিস্টেমে দিব, ঠিক আছে? এই যে খাবার পাত্র, চাইলে আমরা এখানে পানির পাত্র একটা চ্যানেল করে দিতে পারি, অথবা এইটার মধ্যে আবার খাওয়া শেষ পানি ভরে যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা ফেস টু ফেস, এটা কিন্তু ড্রেন কিন্তু থাকবে দুইটা, এই যে দেখুন, এদিকেও ড্রেন, পিছনে ড্রেন, মানে দুই পাশের পিছনে ড্রেন থাকবে, দুইটা ড্রেন থাকবে। জি, ড্রেন কয়টা? দুইটা ড্রেন। হ্যাঁ, আমরা একসঙ্গে শিখে ফেলি, তাই না? বারবার শিখানো ঝামেলা। আর মেন চারটা কতটুকু হবে? মোটামুটি এরকম, তাই না? মোটামুটি কিরকম? এরকম দূরত্ব হইতে হবে। এরকম দূরত্বটা কতটুকু? এইখানে মনে করেন যে 3 ফুট হলে এখানে হলো 6 ফিট, আর এখানে থাকবে মিনিমাম কম পক্ষে 1 থেকে 2 ফিট, তাই না? মিনিমাম কম থেকে 1 থেকে 2 ফিট থাকতে হবে। তাহলে ও তো খাবেন, আর দুই দিকে মুখ থেকে যেহেতু হয় 2 ফিট রাখলেই ভালো হয়, তাই না? এখানে 1 ফিট, এখানে 1 ফিট, তাই না? তাহলে খাবারটা দিতে সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে। তবু আমরা বলি যে 1 থেকে 2 ফিট, যার জায়গায় কম তার তো চিন্তা ভাবনা করতে হবে, তাই না? আর 3 ফিট বা 6 ফিটও রাখা যায়, 5 ফিটও রাখা যায়। এটা হচ্ছে গরুর, হ্যাঁ, 3 ফিট বাই 3 ফিট হচ্ছে প্রত্যেকটা গরুর জন্য স্পেস। এই যে প্রত্যেকটা গরুকে আপনি স্পেস দিবেন না? জি জি, ওর তো দাঁড়ানোর স্পেস দিতে হবে। জি, বডি, হ্যাঁ, দাঁড়ানোর দৈর্ঘ্য প্রস্থে স্পেস দিবেন না? জি, দৈর্ঘ্য প্রস্থে তাকে স্পেস দিতে হবে। হ্যাঁ,
দৈর্ঘ্য প্রস্থে তাকে কিন্তু একটা স্পেস দিতে হবে। স্পেস দিতে হলে তার এই যে বডিটা ধরো প্রস্থে কত 3 ফিট, 3 ফিট, আর মানে লম্বা এই যে সে যেভাবে লম্বা ভাবে ধরাবে এই জায়গাটুকু 3 ফিট, এটা কত 5 থেকে 6 ফিট। 5 থেকে 6 ফিট কেন বললাম? যে গরু তো লম্বা, না না সেটা তো আছে, আবার কোনো গরু বেশি বিরাট সাইজ, আবার কোনো গরু কি ছোট সাইজ, মানে দেশি জাতের গরু হলে অস্ট্রেলিয়ান দেশি জাতের গরু হলে কি হবে? জায়গা কম লাগবে, কম লাগবে 5 ফিট। জি জায়গা কম লাগবে না? জি জি, আর বড় জাতের গরু হলে কি জায়গা বেশি লাগবে। জায়গা বেশি লাগে। যদি আপনি আরো হাইব্রিডে যান তাহলে কিন্তু এই জায়গাটাও কিন্তু বেশি হবে, কত 5-10 হয়ে যাবে, 5-10 5-8-10 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ফ্রিজিয়ান করে। হ্যাঁ ফ্রিজিয়ান বড় বড় হাই লিং কাউগুলো যেগুলো 80 লিটার 60 লিটার 70 লিটার 100 লিটার দুধ দেয়, জি তাদের ক্ষেত্রে কি আপনি এই স্পেস দিবেন? জি না হবে না। কিন্তু আপনার ড্রেনের সাইজ মোটামুটি সাধারণ ড্রেনের সাইজটা একই রকম থাকে। যেমন এখানে কি ড্রেন, তাই না? এটা হচ্ছে আমাদের কি ড্রেন হবে কমপক্ষে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। লিখে নেন, এটা পাবেন কোথায়? এগুলো তো প্র্যাকটিক্যাল, বইয়ের ভাষা পড়তে পড়তে দেখবেন যে মাথা ঘুরে গেছে। আর এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, তাহলে ড্রেন কত হবে? 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। এটা কি ড্রেন, এটা হচ্ছে ড্রেন। ড্রেন কত? 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। মেনজার হয়, মেনজার দূরত্ব কত? 3 ফিট, তাই না? মেনজার কি এই যে এটা থেকে 3 ফিট, 3 ফিট, 1 ফিট থেকে 3 ফিট করে, 1 ফিট থেকে 3 ফিট করে। সাধারণত দেখা যায় যে এরকম ঢাল করলে ভালো হয়, এই যে এরকম, এই যে এরকম একটু ঢাল করলে ভালো হয়। এই যে ঢাল মানে কি? তাহলে এটা ফ্লোরের সাথে থাকবে, এই জায়গাটা উঁচুটো থাকবে যাতে খাবারটা অন্য সাইডে চলে না যায়, অন্য পাশে চলে না যায়, হ্যাঁ, বা আটকে থাকে, এক জায়গার মধ্যে কি আটকে থাকে। তাহলে এটা হয়ে গেল, আমাদের জায়গাও হয়ে গেল, স্পেস হয়ে গেল না? তাহলে আমরা দেখেন ফেস টু ফেস মানে মুখোমুখিতে আমরা কি কি পেলাম? মুখোমুখি হতে লাগে কিন্তু খাবার পাত্রের চ্যানেল একটা হলেই চলে, হ্যাঁ পুরোটাই। হ্যাঁ, আবার আলাদা করেও দিতে পারেন। কিভাবে বলেন তো? আজ পাত্র আকারে না এই সিস্টেম আলাদা। এই যে দেখেন, মনে করেন মাঝখান দিয়ে চলাচলের পথ রাখলেন, মনে করেন যে না আমি দুই সাইডে আমি খাবার দিব, আলাদাভাবে খাবার দিব, আমি মাঝখান দিয়ে যাবো, মাঝখান দিয়ে চলাফেরা করবো, মাছ দিয়ে চলাফেরা করবো, মাছ দেখলো দুই পাশেই তো খাবার দিয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে খাবার, ঠিক আছে? মানে যাদের সেটটা বড় বড় 1 ফিট 1 ফিট 1 ফিট 3 ফিট রাখলেন, হ্যাঁ 3 ফিট রাখলেন, বুঝতে পারছেন? জি। এই রাস্তাতে আপনি চলাফেরা করবেন, এদেরকেও আপনি খাবার দিতে পারতেছেন, এদেরকেও আপনি খাবার দিতে পারতেছেন, হ্যাঁ, মাঝখান থেকে চলাচলের পথ রাখছেন, মাঝ দিয়ে চলাচলের পথ রাখতেছেন, একটু পথ রাখতেছেন। এখন যদি আপনি মনে করেন না আমি এখানে 1 ফিট তো লাগবে, 1 ফিট না ছাড়া কিভাবে হবে, হ্যাঁ, বরং একটু বেশিও রাখতে পারেন, আপনার পছন্দ। আপনি চাইলে চলাচলের পথ আরো বেশি রাখতে পারেন। আপনার জায়গা বেশি থাকলে কি দেখেন না, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল খামারগুলো কি কিরকম, কত মোটামুটি বেশ জায়গা থাকে না, হ্যাঁ, প্রায় 3 ফিটের মতো জায়গা থাকে রাস্তা, যেটা চলাচলের পর। তারপরে কিন্তু ওরা 1 ফিট খাবার দেয়, রাস্তাটাই কিন্তু 3 ফিট রাখে না? রাস্তাটা কত? 3 ফিট রাখে। তো আপনি আপনার জায়গা বুঝে কিন্তু আপনাকে কতটুকু দিবেন, যত বেশি জায়গা হবে তত খোলামেলা হবে, যত বেশি জায়গা হবে তত খোলামেলা হবে। ম্যানজার 1 ফিট রাখতে হবে, হ্যাঁ ম্যানজার 1 ফিট রাখলেই হয়ে যাবে। আপনি তো এখানে তো আপনি চারি করবেন না, জি আপনি তো চারি করেন, ডাইনিং টেবিল বানাচ্ছেন না। গরুকে কিন্তু ডাইনিং টেবিল দিলে কিন্তু গরু ভালো হয় না, গরুকে নিচে দিতে হবে। দেখবেন যে গরু ঘাস খায় কিভাবে, মাথা নিচু করে ঘাস খায় না, এটা তার স্বাভাবিক ফেনোমেনা, স্বাভাবিক জীবনযাত্রা। এটাকে যদি আপনি ব্যাঘাত ঘটান, ওকে ডাইনিং টেবিলে বসান, তাহলে কিন্তু কি হবে, ভালো হজম হবে না, ঠিক আছে? এবং খাবার গ্রহণের প্রতি তার যে একটা আগ্রহ, এটাও কমে যাবে, কমে যায়, ঠিক আছে? খাবারের হজম শক্তি কমে যায়। যেমন মানুষও তাই, আমরা যেদিন থেকে আমরা ডাইনিং টেবিল খাবার খাওয়া শুরু করেছি, সেদিন থেকে আমাদের পেটে বদহজম শুরু হয়েছে।
যখন এক সময় মানুষ মাটিতে পাটি বিছিয়ে ইসলাম গোল তো হয়ে ওটাই বসে বলতেছে। খেত, yes, গোল হয়ে বসে খেত পা এভাবে দিয়ে, হ্যাঁ আমাকে বাড়িতে দিয়ে, সমতল হ্যাঁ, জায়গায়। সুন্দর করে বসে একদম পা এটাকে কি বলে পাজা বসা না কি বলে এটাকে কি বলে জোড়াসন। জোড়া, হ্যাঁ জোড়া, হ্যাঁ বসে সুন্দর করে যে খেত খাবারটা পরিবেশন করতো, হ্যাঁ সব খাবার একসাথে নিয়ে। আমি সব খাবারের স্বাদ সে কিন্তু বলা সুন্দরভাবে পাওয়া। তৃপ্তি সহকারে কিন্তু খেতে সে পারতো। নিতে পারতো এবং ও তখন খাবারটা দেখেও তার শান্তি লাগতো হুম। এবং পারিবারিক একটা বন্ধনও তৈরি হতো। এখন তো না এখন টেবিল আসার পরে কিন্তু পারিবারিক বন্ধনটা কিন্তু ঢিলা হয়ে গেছে, খাবারের হজম শক্তিও কমে গেছে, খাবার খাওয়ার প্রতি অনীহা চলে আসছে, হ্যাঁ না আমার এটা ভালো লাগে না, ওটা ভালো যে লাগে না। খাওয়ার হ্যাঁ, তো ভালো লাগে না, জিনিসটা হ্যাঁ। নেই। যা যখন ভালো লাগে তো। জিনিসটাকে এরকমই যখন আপনি স্বাভাবিক থেকে একটু মডিফাইডে চলে যাবেন তখনই কিন্তু আপনার ফিজিক্যাল ব্যাঘাত ঘটবে। এই জন্য আপনাকে কি করতে হবে, যত আপনি তাকে ন্যাচারাল দিতে পারবেন, হ্যাঁ সেটা সাইন্টিফিক্যালি হোক যেভাবে হোক আপনাকে কি ন্যাচারাল করতে হবে, তত বেশি আপনি প্রোডাকশন পাবেন, তত ভালো কি প্রোডাকশন পাবেন। তাহলে আমরা এটা মোটামুটি শিখে গেলাম। তাহলে দেখেন আমরা কিন্তু চলাচলের পথ রাখলেও কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে, হ্যাঁ যদি আমি মাঝখান দিয়ে চলাচলের পথ রাখি তাহলে আমার কি করতে হবে, কাজ করার সুবিধা থাকবে। আবার দেখেন যে এইখানে যে ড্রেনেজ দিলাম না, ড্রেনেজ দিলে কিন্তু কিন্তু আপনার কিন্তু চলাচলের পথ কিন্তু এদিক দিয়ে রাখতে হবে না, চারপাশ দিয়ে কিন্তু রাখা লাগবে পরিষ্কার করার জন্য ড্রেন, পরিষ্কার করার জন্য। যাওয়া আসার জন্য। এই যে আপনি যে এই যে রাখলেন, হ্যাঁ আপনি যে ড্রেন দিলেন, এখন আপনি চলাফেরা করতেছেন না, তাহলে ড্রেনটা পরিষ্কার করবেন কিভাবে, আপনার পথ রাখতে হবে না, জি এখানেও কিন্তু পথ রাখতে হবে, চারদিকে কিন্তু আপনার পথ রাখতে হবে, এই যে হ্যাঁ তাহলে কি হবে আপনার ড্রেনটা কি আপনি প্লাস্টিক পাইপের লাইন দিয়ে দিতে হবে, পাইপ লাইন দিয়ে দিতে হবে অথবা সিমেন্ট দিয়ে লাইন করে এইখানে লাইন করে কি করতে হবে, পাইপটা আপনার একটা গর্ত বা যেখানে হোক বা গ্যাস লাইন সাথে আপনার ওইখানে দিয়ে দিতে হবে, যেখানে গিয়ে আপনার গোবর পানি জমা হবে বা পড়বে, অথবা সেটা ঢাকনা দিয়ে রাখতে হবে, ভালো হয় আরো ভালো হয় যদি ঢাকনা দেওয়া থাকে ভালো হয়। তাহলে আপনাকে এমন ভাবে সৃষ্টি করতে হবে আপনার কষ্ট কম হবে, পরিশ্রম কম হবে, অটো চলে যাবে। দেখছেন আপনি এখানে পানি ছেড়ে দেন, পানির লাইন ছেড়ে দেন, অটো কিন্তু ড্রেন দিয়ে এটা চলে যাবে, বুঝতে পারছেন, জি ওয়াশার ড্রেন চলে যাবে, অটো লাইন চলে যাবে, আপনার কিন্তু কাজও করা লাগবে না, ঠিক আছে তেমন একটা কি কাজ করা লাগবে না। এটা হলো আপনি কি মুখোমুখি, ফেস টু ফেস। ফেস টু ফেস। এখন আমরা বলবো কি, লেস টু লেস। হ্যাঁ এখন আমরা উল্টাটা করবো, এটা কেটেই দিই নাহলে তো আমরা জায়গা পাবো না। এখন আমরা বলবো হচ্ছে লেস টু লেস। লেস টু লেস, টেল টু টেল। এখন আমরা বলবো কি টেল টু টেল। টেল, টেল কোন দিকে থাকবে, পিছন দিকে। পিছন থেকে। মুখের দিকে, তাই না? ম্যাডাম ভিডিওতে তো আপনার লেখা আসতেছে না, বোঝা না, যাচ্ছে না। কথাগুলো শুনতে হবে। আর ভিডিও চলে তো আর ক্লাস নিতে হবে। পড়া হবে। এটা হবে কি টেল টু টেল, লেস কোন দিকে, লেস এদিকে, লেস এদিকে পিছনে না, জি না। তাহলে পিছনে যদি লেস হয় তাহলে ড্রেন কোন দিকে হবে, মাঝখান দিয়ে। হ্যাঁ আর মাঝখানে কি চলাচলের চলাচলের রাস্তা। ওই রাস্তা, তাই না? জি এটা হচ্ছে চলাচলের পথ, আর এটা হবে কি ড্রেন। ধরলেন এবার 2 ফিট থেকে 3 ফিট দিলেন, তাই না, অথবা 1 ফিটও দিতে পারেন, আপনার খুশি। এক ফিটে ভালো, ও না 3 ফিট দিলে ভালো। ড্রেন কিন্তু কতটুকু হবে, 1 ফিট 12 থেকে 10 ইঞ্চি 10 থেকে থেকে 12 হচ্ছে 12 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। 12 ইঞ্চি। ড্রেন কিন্তু একটাই, তাহলে এখানে ড্রেন কয়টা হচ্ছে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। কিন্তু এখানে আরেকটা বুদ্ধি আছে, আপনি চাইলে হচ্ছে লেগে ড্রেন একটাও করতে পারেন, দুটো যে তুলে রাখছেন দুটো নাও করতে পারেন, আপনার দুটো ড্রেন দেওয়া লাগবে না। আপনি যদি মনে করেন আপনার আমার জায়গা কম, হ্যাঁ আমার জায়গা কম, আমি একটাই ড্রেন করবো, হ্যাঁ এক ড্রেনই কাজ হবে। বুঝতে পারছেন? তাহলে চলাচলের পথ বন্ধ। 1 ফিট দিলেন, এটা কত 1 ফিট থেকে 1.5 ফিট দিলেন, বুঝতে পারছেন, জি 1 ফিট থেকে 1.5 ফিট দিলেন, তাহলে কিন্তু আপনার ড্রেন কিন্তু একটাই লাগতেছে, আপনার ড্রেন দুটা দরকার না। আগের বার কি হয়েছিল, ড্রেন ছিল দুইটা, দুইটা। এখন কিন্তু
ড্রেন একটা একটা দিলে হচ্ছে। আগে খাবার পাত্র ছিল কি একটা একটা খাবার পাত্র ছিল একটা একটা ড্রেন ছিল দুইটা আর এখন খাবার পাত্র কিন্তু একটা হলেও চলতেছে খাবার দুইটা পাত্র লাগবে দুইটা খাবার লাগবে, পাত্র দুইটা মানে- লাগবে ড্রেন একটা হলে চলতেছে জি বুঝতে পারছেন জি। টেল টু টেল আর ফেস টু ফেসের পার্থক্য জি তার মানে কি আপনি একটা খাবার পাত্র অথবা একটা ড্রেন দিয়ে কাজ চালাইতে পারবেন একটা খাবার পাত্র কোনটাতে চালাবেন ফেস টু ফেস ফেস টু ফেস আর একটা ড্রেন দিয়ে চালাবেন হচ্ছে টেল টু টেল টেল টু টেল তাহলে এখানে আমরা কি দিব খাবার পাত্র এখানে কি দিব খাবার কথা খাবার পাত্র বুঝতে পারছেন এই সিস্টেমে কিন্তু আপনি চাইলে আপনি কি শেডের বাইরে থেকে গিয়েও খাবারটা দিতে পারবেন জি বুঝতে পারছেন এই সিস্টেমে কি তেল টু তেল কি শেডের বাইরে গিয়েও কিন্তু আপনি খাবারটা দিতে পারবেন জি হ্যাঁ শেডের বাইরে থেকেও কিন্তু আপনি খাবারটা দিতে পরিবেশন পারবেন। করা যাবে। আবার যদি ঘরের ভিতর রাখেন তাহলে কিন্তু আপনার এরকম রাস্তা করে দিতে হবে হ্যাঁ এদিকে কি রাস্তা থাকতে হবে এদিকেও রাস্তা থাকতে হবে তাই নাহলে তো আপনি খাবারটা কিভাবে কি পরিবেশন করবেন কেমনি কি করবেন ঠিক আছে হ্যাঁ আপনার এখান থেকে এখানে রাস্তা দিতে হবে চলাচলের পথ দিতে হবে আর যদি শেডের বাইরে থেকে দেওয়ার সিস্টেম থেকে তাহলে আপনাকে ওইভাবে করতে হবে টেল টু টেল আর বাকি সব তো এক সেম জি সব তো একই হ্যাঁ বাকি সব সেম এক পার্থক্য শুধু এইটুকু এটা ফেস টু ফেস এটা টেল টু টেল টেল টু টেল ফেস টু ফেস টেল টু টেল বয়সটা না আমাদের করছে আরে নিয়ে আসতে বল একই সারফু না ইষ্ট না কোন স্যার তাহলে আমরা কি কি পড়লাম ঘর করে ফেললাম ঘর কিন্তু আমরা বই থেকে এই যে আপনারা করে নিতে পারেন এখানে কিন্তু কম বেশ থাকে কম বেশ হলে সমস্যা নাই ওটা বুঝছেন? সেটি আর দিলে মানে রাস্তা- জায়গার উপর জায়গার উপর এই যে, নির্ভর করে আমরা 3 ফুট রাস্তা বলছি না এখানে দেখছি 4 ফুট রাস্তা প্রশস্ত হচ্ছে রাস্তা মেন যার খাদ্যপত্র 2 ফুট বলছে না 3 ফুট করা যায় ওটা নিজের ব্যক্তিগত 2 ফুট 3 নিজের ফুট যেরকম জায়গা বুঝে জায়গার পরিস্থিতির উপর নির্ভর করে 2 ফুট থেকে 3 ফুট রাখতে পারবে তারপর দাঁড়াবার স্থানে যে 5 ফুট বলছে না এটা 6 ফুটও রাখা যায় 8 ফুটও রাখা যায় ওইটা নিজের জায়গা বুঝে বড় বুঝে বড় সাইজ অনুযায়ী এবং জায়গা অনুযায়ী তাই না তারপরে হচ্ছে ড্রেন বা নর্দমা যে 1 ফুট বলছে না 10 ইঞ্চিও রাখা যায় কেউ কেউ 10 ইঞ্চিও রাখে উচ্চতা হইতে হবে আপনার সিলিং উচ্চতা সেটা 8 ফুট থেকে আপনার 12 ফিটও রাখা যায় 8 ফুট থেকে 12 ফিট আর বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল শেড করে তারা কি 18 ফিটও দেয় হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় আছে হ্যাঁ। 18-20 ফিট 18 থেকে 20 24 ফিট 24 ফিট 24 ফিট হ্যাঁ হ্যাঁ 24 ফিট আর ঘরের দৈর্ঘ্য 60 ফিট প্রতি সারিতে 20টা করে সর্বোচ্চ মোট 40টা করে রাখতে পারেন 6 দশে 60 6 দশে 60 তাহলে 6 ফিট তাহলে আপনি যদি আমরা বলেন যে 3 ফিট আর ওদিকে যে কত স্কয়ার ফিট লাগতেছে 3 5 15 প্রায় 15 স্কয়ার ফিট করে এক একটা ঘরের জন্য লাগতেছে হ্যাঁ ম্যাম একটা কথা ছিল জি বলুন যদি যত উচ্চতা করবে এটা দরকার কি বেশি উচ্চতা করা বেশি উচ্চতা বেশি আলো বাতাস পাবে ভেন্টিলেশনটা ভালো হবে। ভেন্টিলেশনটা ভালো হবে। ঘরে আলো বাতাস পড়বে খোলামেলা যেহেতু হবে, এটা- খোলামেলা বেশি হবে বদ্ধকর হ্যাঁ হ্যাঁ আবদ্ধ করে যেহেতু যত বেশি আলো বাতাস পাবে তত তত কমফোর্টেবল হবে আপনি যেমন আপনার যদি একটা ছোট্ট রুমে থাকতে দিই আপনার ভালো লাগবে না বিশাল বড় একটা রুম দিলে আপনার ভালো ভালো লাগবে লাগে, বিশাল 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 বড় রুম দিলে আপনার কমফোর্ট ফিল করবে ভালো লাগবে সাথে যদি একটা বারান্দা দেয় তাহলে তো আরো ভালো আরো ব্যালকনি থাকলে হ্যাঁ হ্যাঁ বেলকনি থাকলে আরো ভালো তাই না জি তো এরকম চিন্তা ভাবনা এই হচ্ছে হলো বিষয়গুলো হ্যাঁ যত সুযোগ সুবিধা দেবেন তত ভালো হবে তার মানে কি 200 ফুট প্রতি সারিতে 20টি করে মোট সর্বোচ্চ 40টি বলবো এটা মোটামুটি একটা পরীক্ষার খাতায় লেখার জন্য আপনার এটা হ্যাঁ আর বাস্তবতার জন্য বাস্তব অভিজ্ঞতা এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ বাস্তব বাস্তবতার নলেজ প্র্যাকটিক্যাল নলেজ হ্যাঁ আর হচ্ছে হলো গিয়ে পরীক্ষা লেখার জন্য বইটা পরীক্ষা লিখতে লেখার হবে জন্য বইয়ে কম বেশি হলেও সমস্যা নাই ওইটা তো নিজের ওটার জন্য আপনার নাম্বার কম পাওয়া যাবে না কিন্তু আপনি হয়তো রেঞ্জ লিখতে পারেন 4 ফিট থেকে 5 ফিট 1 ফিট থেকে 2 ফিট বা 3 ফিট থেকে 4 ফিট এই জন্য আপনার কাটা যাবে না নাম্বার এই জন্য আপনার নাম্বার কাটা যাবে না আর যাই হোক। কারণ কি আপনি তো জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝছেন হ্যাঁ বুঝতে পারছেন এটা জানতে চাবো এই যে শীর্ষদের 14 ফিট দেখছেন এখানে লিখছে 14 ফিট
শীর্ষদেশ মানে চাল, ওই যে চাল চাল চালে উপরে হ্যাঁ, উপরে চালে একটা হচ্ছে সিলিং, সিলিং কোনটাকে বলে এই যে এটাকে এটাকে ceiling সিলিং বলে। বলে। আর উপরে কিন্তু চাল। আরেকটা কোণা থাকে, কোণা থাকে, এই কোণা কোণা বরাবর এটাকে বলছে 14 ফুট, 14 ফুট। এটা তো মোটামুটি একটা নর্মাল শেডের জন্য, ইন্ডাস্ট্রিয়াল শেডের জন্য। এটা হচ্ছে নর্মাল শেডের জন্য। আর হচ্ছে চালা মানে যাতে বৃষ্টির পানি ভিতরে ঢুকে না ঢুকে, চালাটা থাকে না, চালটা দিলেন, চালটা সানশেড থাকে না, যেটাকে আমরা বলি কি সানশেড, ওই যে বাড়ায় দেয় যায়, বাড়তি অংশটা কি বাড়ায় দেয়। কেন দেয়? যাতে সরাসরি রোদ বৃষ্টিটা ঢুকতে না পারে সরাসরি। কারণ সরাসরি যদি করা আলট্রাভায়োলেট রের শরীরে ঢুকে তাহলে কিন্তু খারাপ লাগে। আমার মনে করেন যে সরাসরি যদি আপনি বৃষ্টি পড়বে তাহলে কিন্তু ঘর টর নষ্ট হয়ে যাবে, চেঁচাতে হবে। এই জন্য কি করতে হবে? মিনিমাম 2 ফিট থেকে, আমরা বলি সাধারণত 2 ফিটও হয় না, আসলে 3.5 ফিট সবচেয়ে ভালো হচ্ছে, 3.5 ফিট প্র্যাকটিক্যাল হচ্ছে 3.5 ফিট না, 3.5 ফিট সবচেয়ে ভালো, পারফেক্ট। মানে বৃষ্টির আপনি পানি সানশেড যত ভালো হবে তত ঘর টেকসই হবে, তত ভালো হবে। সানশেডটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে আপনি বৃষ্টির দিনে আপনি সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ভালো থাকবে। শেড, মুরগির শেড বলেন, গরুর শেড বলেন, যাই বলেন, সানশেড যদি 3.5 থেকে 3.5 ফিট দেন তাহলে সবচেয়ে ভালো। 3.5 ফিট দিলে কি হবে? বৃষ্টির পানি এবং কড়া রোদ এগুলো ঢুকবে না, হ্যাঁ, মৃদু আলো ঢুকবে, ভালো আলো, যেটা ভালো রোদ ঢুকবে। তাহলে এই হলো কাহিনী। তাহলে হচ্ছে প্রসবের এবং ঘর হইতে হবে আলাদা, কি প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা। যেমন মোটা তাজা ডেলিকার জন্য আলাদা ঘর শেড দিতে হবে, মোটা তাজার জন্য আলাদা শেড দিতে হবে। আবার যেগুলো মনে করে যৌবন প্রাপ্ত হয়েছে, মানে পিউবার্টি চলে আসছে গরু, হ্যাঁ, যৌবন প্রাপ্ত হয়েছে, মানে গ্রোয়িং স্টেজ, এদের দিতে হবে আলাদা। আবার বাছুরের জন্য আলাদা দিতে হবে। আর একসাথে রাখলে সমস্যাটা কি? একসাথে হবে, খাবার ব্যবস্থাপনা ভিন্ন হবে, জায়গা তো কম লাগবে, কম বেশি হবে। ছোট গরুর জন্য ছোট জায়গা, জায়গা নষ্ট করা দরকার কি? আপনি যখন পার্টিশন করে দিবেন তখন আপনার বেশি গরু পালতে পারবেন। কারণ ছোট গরু তো কম জায়গা লাগতেছে, বড় গরু বেশি জায়গা লাগতেছে, বেশি জায়গা তাহলে আলাদা সেট করলে কি হচ্ছে, আলাদা আলাদা ঘর করলে কি হচ্ছে, ছোট গরু বড় গরুর জন্য আপনি একটু বেশি জায়গা দিলেন, ছোট গরুর জন্য কম জায়গাতে আপনার কিন্তু অনেক হয়ে যাচ্ছে। আবার বাছুরের জন্য আলাদা ঘর করে দেন, তাহলে কিন্তু কম জায়গাতে অনেকগুলো বাছুর পালতেছেন, তাহলে কি হবে, আপনার জায়গাটা মারা খাবে। আর 2 নম্বর হচ্ছে কি হবে, 2 নম্বর খাবার ব্যবস্থাপনা ভিন্ন হবে। যেমন দুধের গায়ের জন্য এক ধরনের খাবার ব্যবস্থাপনা, খাদ্য পুষ্টিমান লাগবে। আবার মোটা তাজার জন্য এক ধরনের পুষ্টিমান খাবার, আবার বাছুরের জন্য আলাদা খাবার মেনু, তাই না? সবকিছু কিন্তু আলাদা আলাদা। আপনি যদি একই রকমের খাবার খাওয়াতে চান তাহলে তো আপনি আপনার করতে পারবেন না। পারপাস মানে আপনার উদ্দেশ্য ফিলফিল হবে না। হ্যাঁ, গণহারে বড় হবে, গণহারে বড় হলে যেরকম হয়, কিন্তু যে বেশি খাইতে পারবে সেখানে মোটা হবে, বড় হবে। আর যে খেতে পারবে না সে কিন্তু ছোট হয়ে যাবে, বাটলেই থাকবে, ঠিক আছে, বাটলেই থেকে যাবে, সে কিন্তু পর্যাপ্ত কি পুষ্টি পাবে না, খাবারও পাবে না। হ্যাঁ, যে খেতে পারে সে কিন্তু খাবে। এবং আপনি 4-10 বন্ধু বসায় দেন, যে বেটো সে কিন্তু সব খাবে, আরেকজন খেতে পারলো কি পারলো না দেখার সময় নাই। হ্যাঁ, তাহলে গরুরা তো তাই, মাঝে মাঝে উদাহরণ দিই, কি রে তুই তো গরুর মতো খাস, এই কারণে আমরা কিন্তু উদাহরণ দিই, কি রে তুই তো গরুর মতো খাস, এরকম। তা আমরা যে বেশি খাবে সে কিন্তু বেশিই খাবে। যেমন মুরগির ক্ষেত্রে দেখবেন, যে মুরগিটা বড় সাইজে বড়, সাথে পাল্টে দিলে কিন্তু বড় হবে না, খালি দেয় না, টুকরায় থাকবে। এই জন্য কি করতে হয়, পার্টিশন করে দিতে হয়। হ্যাঁ, ওদেরকে গিয়ে পার্টিশন করে দিতে হয়, যেগুলো 300 গ্রাম 400 গ্রাম বা 500 গ্রাম এগুলোকে এক গ্রুপ, যেগুলো 1 কেজি 1 কেজি 1.5 কেজি 1200 এগুলো হচ্ছে এক গ্রুপ। তাহলে তোমরা গ্রুপে থেকে এভাবে হচ্ছে গ্রুপিং হয়, পৃথিবীর সবকিছুতেই গ্রুপিং। হ্যাঁ, গ্রুপিং নাই এমন কিছু নাই, গ্রুপিং ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না, গ্রুপ থাকবেই। যেমন আপনার মেন্টালিটি একরকম, আরেকজনের মেন্টালিটি আরেক রকম, আপনি তার সাথে বলবে না, বলবে না, কিন্তু আপনি কিন্তু আপনার সেপারেট। যেমন একটা ইউনিভার্সিটিতে কতজন, 100 জন ভর্তি হয়, 100 জনের মধ্যে দেখবেন যে 10 জন করে গ্রুপ হয়ে গেছে। তার মানে কি
ওদের মানে মেন্টালিটি হ্যাঁ ওদের মেন্টালিটি নিয়ে চলে সাতদিকে গাচ্ছে ওই মেন্টালিটির সাথে না মিললে বা ওই আচরণের সাথে না মিললে আপনার সাথে চলতে পারবেন না তার সাথে হ্যাঁ এরকম তাহলে বাছুরের ক্ষেত্রে কিন্তু এই গর্ভকালীন বাচ্চার জন্য কিন্তু মোটামুটি জায়গা দিতে হয় হ্যাঁ এটা কিন্তু যারা গর্ভ মানে বাচ্চা হবে একে কিন্তু জায়গা একটু বেশি দিতে হবে নড়াচড়া করবে হ্যাঁ হ্যাঁ আলো বাতাস পাওয়ার জন্য তাই প্রায় কত 70 থেকে 80 স্কোয়ার ফিট জায়গা লাগবে হ্যাঁ 70 থেকে 75 থেকে 85 না দিছে এখানে 70 থেকে 80 স্কোয়ার ফিট জায়গা লাগবে স্কোয়ার ফুট বা ফিট মিটার হিসাব করা দরকার না ফুটে হিসাব করা সুবিধা মিটার অনেকে বুঝে না দরকার না ফুটে হিসাব করবেন হ্যাঁ তাহলে 70 থেকে 75 থেকে 85 স্কোয়ার ফিট জায়গা আর ঘরের টেম্পারেচার কেমন থাকতে হবে নর্মাল স্ট্যান্ডার্ড তাই না কত 24 থেকে 26 সবচেয়ে আরামদায়ক 24-26 হচ্ছে সবচেয়ে আরামদায়ক এরকম হলেও ঠান্ডা লাগবে বেশি গরম লাগবে ঠিক আছে আর ছোট বাছুরে কিন্তু টেম্পারেচার একটু বেশি লাগবে কারণ কি ঘরের টেম্পারেচারটা তার বডি টেম্পারেচার তখন কি স্বাভাবিক থাকে না নর্মাল থাকে না ছোট কম থাকে একটু গরুর টেম্পারেচার কত গায়ে 102 থেকে 100 থেকে 101 আর বাছুরে 2 থেকে 3 হ্যাঁ 2 থেকে 3 102 থেকে 103 আর মুরগির হচ্ছে আপনার 106 থেকে 107 এই জন্য মুরগিকে ব্রিডিং করা লাগে তা অতিরিক্ত তাপ দেওয়া লাগে হ্যাঁ নাহলে কিন্তু সে সার্ভাইভ করতে পারে না তাহলে আপনি একটা বাছুরকে কিন্তু তাহলে কি নরমাল গরুর তাপমাত্রা কত 100 থেকে 101 কিন্তু একটা বাছুরের দরকার কত 102 থেকে 3 হ্যাঁ 102 থেকে 3 তাহলে আলাদা রাখতে হবে কিন্তু কি একটু টেম্পারেচার ভালো থাকতে হবে ঘরে লাইট টাইট থাকতে হবে যাতে তাপ হয় গরম থাকে এরকম আরামদায়ক পরিবেশ দিতে হবে এবং খড় বিছিয়ে দিতে হবে হ্যাঁ যে জিনিসটা থেকে গরম হয় একটু তাপ হ্যাঁ তাপ হ্যাঁ খড় বিছিয়ে দিতে হবে আরামদায়কের জন্য তাহলে এখানে দেখেন বাছুর স্থানে 3 মাস বয়সের বাছুর কত জায়গা লাগবে দেখেন 15 থেকে 20 স্কোয়ার ফিট দেখছেন 3 থেকে 6 মাস 20 থেকে 25 স্কোয়ার ফিট তারপর 6 থেকে 12 মাস 25 থেকে 35 স্কোয়ার ফিট 12 মাসের উপরে হলে 35 থেকে 35 স্কোয়ার ফিট জায়গা লাগবে বুঝছেন বাছুরের থাকার জায়গা পেয়েছেন গর্ব আছে দেখছেন থেকে 15 থেকে আপনার বয়স অনুযায়ী তাহলে আপনার 15 থেকে 45 স্কোয়ার ফিট লিখে রাখেন এভারেজটা লিখে রাখেন 15 থেকে 45 স্কোয়ার ফিট থেকে 12 মাসের 3 মাস বয়স থেকে 12 মাস 12 মাসের 12 মাসের ঊর্ধ্বে আর কি 15 থেকে 45 15 থেকে 45 স্কোয়ার ফিট মানে এভাবে বয়স অনুযায়ী বাড়তে থাকবে বয়স অনুযায়ী বাড়তে থাকবে এখন আমরা পড়বো বিভিন্ন ধরনের জাত নির্বাচন হ্যাঁ তাহলে আমরা কেন জাত নির্বাচন করবো কেন আমরা জাত নির্বাচন করবো যেমন গাভী পালনের জন্য অস্ট্রেলিয়ান তার থেকেও বেশি মানে অধিক লাভের জন্য হ্যাঁ তারপরে আপনার ফার্মটাকে বড় করার জন্য এই সব কারণে উদ্দেশ্য ঠিক করতে হবে যে আমি দুধের জন্য নাকি ফ্যাটেনিং বা মাংসের জন্য মাংসের জন্য হ্যাঁ ইয়েস মাংসের জন্য আমরা যে গরুগুলো আছে সেগুলো আমরা করবো হ্যাঁ ফ্রিজানও মাংসের জন্য ভালো জার্সি এগুলো ভালো আবার দুধের জন্য ভালো এগুলো হচ্ছে কমন দুধের জন্য ভালো মাংসের জন্য ভালো তারপরে চলো আর যদি আমরা দেশি খেতে চাই তাহলে তো আমরা দেশি বাছাই করবো দেশি না কারণ আমাদের বাংলাদেশিরা আমরা দেশি খাইতে যে কোনো দেশি গরু দেশি মাছ তাই না দেশি গরু দেশি দুধ দেশি মুরগির ডিম এগুলো খেতে কিন্তু বেশি পছন্দ করি এবং যেগুলো কিন্তু কস্টিংও বেশি দামও বেশি হ্যাঁ বাজার মূল্যও কিন্তু বেশি আমরা যদি একটু বেশি করি কিন্তু তাহলে খারাপ হয় না কিন্তু কারণ কি আমি কিন্তু ওই একই পরিশ্রম দিয়ে কিন্তু বেশি দাম পাচ্ছি হ্যাঁ বেশি দামে বিক্রি করতে পারতেছি হ্যাঁ তাহলে আমি কিন্তু একই পরিশ্রম দিয়ে সেম পরিশ্রম দিয়ে হ্যাঁ আমার আরো কম খাবার দিয়ে সেম পরিশ্রম করে কম খাবার দিয়ে আমি বেশি প্রোডাকশন করলে কিন্তু দাম বেশি পাওয়া যাচ্ছে আর রোগ জীবাণু কম হচ্ছে কিন্তু দুধের ক্ষেত্রে আবার কম দুধের ক্ষেত্রে আপনার কম পাবো কিন্তু আমি দুধ কি পাবো পরিমাণ বেশি পাবো মানে দুধের মূল্য বেশি পাবো দুধের মূল্য বেশি পাবো
যদি আমার হয় 5 কেজি দুধ, ওখানে আমার মনে করেন যে 10 কেজি দুধ, আমি ওখানে মনে করেন যে 150 টাকা কেজি পাইতেছি দুধ। দুধের দাম পাচ্ছি কত? দেশি গরুর দুধ, খাঁটি দেশি গরুর দুধ 150 টাকা কেজি। একই ম্যাডাম, গ্রামে তো এখনো কত 60 টাকা 80 টাকা। হ্যাঁ, গ্রামে আছে না, কিন্তু শহরের কথা বলতেছি। গ্রাম দিয়ে তো আমরা বিবেচনা করবো না, আমরা তো আস্তে যে জায়গা আছে ওই জায়গা ধীরে ধীরে গ্রামও কিন্তু গ্রাম থাকবে না, আস্তে আস্তে কিন্তু আধুনিক হয়ে যাবে। দেশি গরু বেশি তো এখন মোটামুটি গ্রামের মানুষও বেশ পয়সা দিয়ে কিনে খায়, আগে কিন্তু কিনেও খাইত না। হ্যাঁ, এখন কিন্তু মানুষ পয়সা দিয়ে খায়। আগে কিন্তু 100 টাকা শুনলে লাভ দিয়ে উঠতো, এখন কিন্তু 100 টাকা কিছুই মনে করে না। এখন কিন্তু কিছুই মনে করে না, কয়েকদিন পরে 200 টাকাও মনে করবে না কিছু। 5 টাকা তো চলে দেখে না, বুঝি দাও। হ্যাঁ, কি দিলেন? 20 টাকা দেন, 20 টাকা দেন। তাহলে ওই জিনিসগুলো চিনতে হবে। আর আমরা যদি ভালো জিনিসের ভালো কোয়ালিটি এনশিওর করতে পারি, তাহলে আমারটা নিবে, অবশ্যই নিবে, দাম দিয়ে কিনবে, খাবে। কারণ কি ভালো জিনিস খাচ্ছে। কারণ মানুষকে সচেতন হতে হবে যে আমাকে দেশে অর্গানিক ভালো জিনিস খেতে হবে। অর্থাৎ আমি পয়সা একটু বেশি দিয়ে কিনে খাইলেও কিন্তু আমার শারীরিক ফিটনেস থাকবে চিরকাল, যতদিন আমি বেঁচে থাকবো। যতদিন আমি বেঁচে থাকবো, কিভাবে বেঁচে থাকবো? সুস্থভাবে। তাহলে কি হবে? আমার এই যে আমি যে সস্তায় খাবারটা খাইলাম, এই সস্তা খাবার জন্য কি হবে? সস্তার 3 অবস্থা। সস্তার কি হবে? 3 অবস্থা। যেমন নানান ওষুধ অথবা হার্টের সমস্যা, অথবা লিভারের সমস্যা, নানান একটা না একটা সমস্যা। তখন দেখবেন যে ওই যে আপনি টাকাটা সেভ করছিলেন না, ওই সেভিং এর টাকাটা ওই চিকিৎসা করতে করতে চলে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোনটা? যে হেলথ ফিটনেস। অর্থাৎ আমি ভালো খাবো, আমি ফিট থাকবো, আমি ওষুধ খাবো না। হ্যাঁ, আমাকে যাতে ওষুধ না খেতে হয়। আমার খাবার থেকে আমার ওষুধ আসবে। ওষুধ আসবে কোথা থেকে? খাবার থেকে। মানে কি? দুধ থেকে আসবে, মাংস থেকে আসবে, ডিম থেকে আসবে। ব্রয়লার মুরগি খেলে তো ওইটা খাবার না খাওয়ার সময় ব্রয়লার মুরগি অবশ্যই খাবেন, কিন্তু আপনি অর্গানিক ভাবে পালবেন। আপনি এনশিওর করতে হবে যে আমি প্রাকৃতিক ভাবে পালবো। আমি কেন রেডি ফুডের উপর নির্ভর করবো? আমি প্রাকৃতিক ভাবে পালি। না দিলে তো ওয়েট বাড়ে না, এক মাসে তো ওয়েট বাড়ে। হ্যাঁ, ওয়েট বাড়ে, কিন্তু সাথে আমি প্রাকৃতিক মিশাই খাই। হ্যাঁ, প্রাকৃতিক মিশাই খাই। আমি কি কারণে ওয়েট বাড়ে সেটাও আমাকে জ্ঞান অর্জন করি। তাহলে আমি কেন এই করতে আসছি? আমার যে ওয়েট হচ্ছে না, তাহলে ওয়েট হওয়ার জন্য কি খাবার দিতে হবে, কি দিতে হবে, আমি সেগুলো অ্যাড করবো। হ্যাঁ, প্রয়োজনে আমি শাক সবজি পাতা যা আছে প্লাস হচ্ছে এগুলো যদি আপনি খাওয়ান, তাহলে ওই ব্রয়লার মুরগির রোগ বালাই হবে না। ব্রয়লারে কি পরিমাণ রোগ হয় আপনি জানেন? আমি তো মূলত পোলট্রি স্পেশালিস্ট। হ্যাঁ, আমি তো প্রচুর পরিমাণে, যেহেতু মহিলা, এই জন্য ফার্ম কি বলে পোলট্রি ফার্মে যেতে সুবিধা, গরু ফার্মে তো আমার হ্যান্ডেলিং করা যাবে না। কিন্তু আমি সবই করি, একসময় সবই করছি, কিন্তু এখন আমি ওটা বয়সের সাথে সাথে আমি এখন শুধু পোলট্রিটাকে বেছে নিচ্ছি। তা আপনি যখন যাবেন খাওয়ায়, তা আপনি আগে এনশিওর করবেন যে আমি অর্গানিক খাওয়াবো, আমার গাছের লতা পাতা যা আছে সব খাওয়াবো। হ্যাঁ, যে খাবার খাওয়ালে আমার প্রোটিন হবে, পুষ্টি হবে, ভিটামিন পাবে, ক্যালসিয়াম পাবে, মিনারেল পাবে, এভরিথিং সব A to Z পাবে। তাহলে আপনি কি রেডিফিটে কি সব ভালো? রেডিফিটে তো থাকে তো স্টেরয়েড, যেটা বলতেছেন যে মোটা হয়। হ্যাঁ, স্টেরয়েড দেওয়া থাকে, তার জন্য কি দ্রুত মোটা হয়। আমি স্টেরয়েড না খাই, আপনি ওই গ্রোথ প্রমোটর জাতীয় কিছু খাবার খাওয়ান, গ্রোথ প্রমোটর জাতীয় খাবারগুলো খাওয়ান, ফিড এডিটিভসগুলো খাওয়ান। এগুলো খাওয়ালে তো আপনার ভালো প্রিবায়োটিক অসুখ বিসুখও কম হচ্ছে। আর আপনার পৃথিবীর যত কিছু আছে, যা কিছু সবই তো ওষুধ যাই বলে, সবই কি কোথা থেকে তৈরি? প্রকৃতি থেকে তৈরি। হ্যাঁ, ওই সাথে কেমিক্যাল মিশিয়ে ওটাকে কি করছে? অপ্রাকৃতিক করে বলছে। হ্যাঁ, কেমিক্যাল মিশিয়ে সেটাকে কি বলছে? অপ্রাকৃতিক। তা আমরা সরাসরি ন্যাচারালটাই খাই না কেন? হ্যাঁ, এই যে আমরা যে খাবার দাবার রান্না করে খাই, যেভাবে রান্না করে খাই, এভাবে না খাই, যদি আমরা সরাসরি গাজর তুলে সরাসরি খেয়ে ফেলতাম, শাক বা মূলা সরাসরি কাঁচা কুচি করে খেয়ে ফেলতাম, তাহলে কিন্তু আমরা বেশি পুষ্টি পাবো। পুদিনা পাতা, তুলসী পাতা, এগুলো আমরা কাঁচাই খাই ফেলাই না কেন? নিম পাতা, সজনে পাতা, এগুলো কিন্তু খাওয়াই যায়, কাঁচাই খাওয়া যায়। হ্যাঁ, পালং শাকগুলো হাফ সিদ্ধ করে খেয়ে ফেলা যায়, কিন্তু আমরা কি করি? মশলা দিয়ে টেস্টি করে জাল দিতে খাবারের পুষ্টিগুণ শেষ। হ্যাঁ,
ওখানে আমরা কতটুকুই বা খাবার পাই, হয়তো ধরুন 5 গ্রাম 10 গ্রাম পাই, সেখানে আমার খাবার পাওয়ার কথা ছিল 40 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম, হ্যাঁ 40 50 100 গ্রাম পাওয়ার কথা ছিল, সেখানে আমরা পাচ্ছি কত 10 গ্রাম। তো 10 গ্রাম খাবার থেকে আমাদের সারাদিনের চাহিদা পুষ্টি, যার জন্য আমরা কি কঙ্কাল সার আমরা দেখলাম না যখন আমরা জন্ম নিই কত সুন্দর নাদুস নুদুস, আর বড় হতে থাকে আর আমাদেরকে রোগা বানা হয়, ঠিক চোখ টোক কেমন বসতে থাকে, এত খাই তারপর কি হয়, কারণ চলে যায়, ব্রাইটনেস চলে যায়, ব্রাইটনেস চলে যায় না। আপনি যখন প্রাকৃতিক খাবেন, প্রাকৃতিক খাবার পাবেন, তখন আপনার কি হবে, ব্রাইটনেস চলে আসবে, মানে কি গ্লেজ দিবে, হ্যাঁ স্কিনে গ্লেজ দিবে, চোখের মধ্যে গ্লেজ দিবে, গরুরও তাই, আপনি যখন প্রাকৃতিক খাবার পাবেন গরুর শরীরেও গ্লেজ দিবে, গরুর শরীরেও গ্লেজ দিবে, গরুর চোখ মুখও সুন্দর দেখা যাবে, হ্যাঁ পুষ্ট হবে। তাহলে আপনাকে প্রাকৃতিকই চিন্তা করতে হবে, আর আমাদের ওগুলো থেকে মানদত্ত না হলে এই মুরগির যেভাবে পালতো এইভাবে পালন থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিক মুক্ত প্রাকৃতিক খাবার দিয়ে বড় করতে হবে। দিন এগিয়ে গেছে, প্রতিদিনই নতুন নতুন বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা গ্রহণ করছি না, আমাদের গ্রহণ করার মতো সেই জ্ঞান মেন্টালিটি এবং মেধা কোনোটাই আমাদের কাজ করে না, কারণ কি আমরা অলস হয়ে গেছে, আমরা অমুক এরকম করছে আমি এরকম করবো, হ্যাঁ কিন্তু না, আবার চিন্তা করে না এই তো তাড়াতাড়ি অল্প সময় ইয়া করছে, আমারও তাড়াতাড়ি ভালো লাগবে, এদিকে যে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ না খবর না, সন্তানের মেধা মনে করতেছে আমি তো পোল্ট্রি আমি খাচ্ছি না, ওর আরেকজন খাচ্ছে, না না তার সন্তানও তো খাচ্ছে, কোনো ভাবে খাচ্ছে হয়তো বাইরের সাথে সবাই আমরা একই সূত্রে কথা, আমি ফরমালিন দিচ্ছি, আমার ছেলে তো ফল খাচ্ছে না, কিন্তু খাচ্ছে কেউ না, কিন্তু আমরা যদি সবাই সবার অবস্থান থেকে সৎ হয়ে যায় তাহলে কিন্তু সবাই কিন্তু ভালো পুষ্টি পাবে, ভালো পুষ্টি পাবে, কিন্তু এই আমাদের ওই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, আমরা যখন ভালো চিন্তা করবো, ভালো কিছু তৈরি করবো, প্রোডাকশন করবো, তখন আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে এই জিনিসটা পেয়ে যাবে, হ্যাঁ ওই মেন্টালিটি থেকে পেয়ে যাবে, অতএব আমাদের ওই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, আমরা যখন বেরিয়ে আসবো তখনই কিন্তু আমাদের সমাজ সংস্কার হবে। আমরা যতই সংস্কার করে ধোয়া তুলি না কেন, যত দুর্নীতিমুক্তভাবে ধোয়া তুলি না কেন, এটা কখনোই হবে না যখন আমি আমার ব্যক্তি মানুষটা সংশোধন না হবে, হ্যাঁ আমার ব্যক্তিগত দিক থেকে আমি ঠিক না হই তাহলে আমার সন্তানরা ঠিক হবে, কখনোই হবে না, তাই না? তাহলে আমার সন্তানরা দেখে আমার পাশে যে প্রতিবেশী সে শিখবে, এভাবে কিন্তু আস্তে আস্তে মানুষ পরিবর্তন হবে। তাহলে আমরা সারাদিনই যদি চিল্লাই তবে আমরা দুর্নীতিমুক্ত হতে পারবো না, যতক্ষণ আমরা নিজেদেরকে পরিবর্তন না করতে পারবো, নিজের মানসিকতা পরিবর্তন করতে না পারবো, আমাদের সচেতন হতে হবে, যে কোনো মূল্যে আমাদের সচেতন হতে হবে। তাহলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কি জাত আছে, যেমন কি হলস্টেইন ফ্রিজিয়ান, হ্যাঁ তারপর আছে জার্সি, শাহিওয়াল, সিন্ধি, হরিয়ানা, খারপান, হ্যাঁ এগুলো আছে, হ্যাঁ এছাড়া আমাদের কিছু দেশি চিটাগাং, মুন্সিগঞ্জ, তারপর ফরিদপুর, এগুলো কিছু জাত আছে, তাই না, বিখ্যাত কিছু জাত আছে। গির তো আরো ভালো, মানে গির, তারপরে যে আমেরিকান আছে, তারপরে চলে যায় আবার আমাদের চিটাগাং এর কিছু আছে, চাটগাঁয় যেটা বলে চাটগাঁয় গায়ে বলে, হলস্টেইন ফ্রিজিয়ান, এগুলো হচ্ছে প্রায় আপনার চলে গিয়ে কত 500 থেকে 600 700 কেজি ওজন হয়, হ্যাঁ 500 থেকে 600, সার হয় প্রায় 900 থেকে 1000 কেজি, হ্যাঁ এগুলো হয়। বাচ্চা 18 থেকে 24 মাস মোটামুটি, তো আমরা জানি প্রেগনেন্সি পিরিয়ড কত, মোটামুটি 280 থেকে 290 দিন, আর ওনাকে পিউবার্টি মানে প্রজনন যৌবন প্রাপ্ত হয়, যৌবন যেটা বলে পিউবার্টি কি বলে, যেটাকে বলে যৌবন প্রাপ্ত হয়, মানে বাচ্চা কনসেপ্ট করতে পারে, এই সময়টাকে বলে পিউবার্টি, হ্যাঁ হ্যাঁ এটা প্রথম কোন মাস বয়স হবে, ওই সময় 18 মাস থেকে 24 মাস, 18 থেকে 24 মাস বয়সে, ঠিক আছে 18 থেকে 24 মাস, মানে 18 মাস বয়স হলেই ওই গরুটার বাচ্চা দিতে পারে, এই বাচ্চা দেওয়ার সক্ষমতা অর্জন করে, তবে এটাকে বলে কি বলে প্রজননক্ষম অবস্থা বা পিউবার্টি, ফার্স্ট পিউবার্টি, ঠিক আছে। আর একটা যদি বাচ্চা কনসেপ্ট করে, মানে বাচ্চা ধারণ করে, এটাকে বলে, তাহলে এটার সময়কাল কত 280 থেকে 290 দিন, মানে প্লাস মাইনাস 280 থেকে 290 দিন, প্লাস মাইনাস দিন, আমরা 280 দিন দিয়ে প্লাস মাইনাস দিন, প্লাস মাইনাস 10, প্লাস মাইনাস কি 10 দিন, মানে 10 দিন আগে হইতে পারে 10 দিন পরেও হইতে পারে,
10 দিন আগে হইতে পারে, 10 দিন পরে হইতে পারে। তাহলে আমরা কি বলি 280 প্লাস মাইনাস 10। এটা কিন্তু বই লিখবে না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। হ্যাঁ, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল নলেজগুলো বলে দেবো। তারপরে হচ্ছে জার্সি। জার্সি এটা মোটামুটি পরে নেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে 400 থেকে 500 কেজি ওজন হয়। হ্যাঁ, তারপর 600 থেকে 700 কেজি ওজন হয়। এটা আরেকটু ওজন সবচেয়ে বেশি কোনটা হলস্টাইন ফ্রিজিয়ান। তারপর জার্সি হচ্ছে 400 থেকে 500, আর হচ্ছে গিয়ে ষাঁড় হচ্ছে 600 থেকে 700 কেজি ওজন। এরা বাচ্চা প্রদানের সময় প্রথম সময় হচ্ছে 30 থেকে 38 মাস। এদের আবার লং সময়, এদের একটু লম্বা সময়। আর বাচ্চা গর্ভকালীন সময় একই। হ্যাঁ, মোটামুটি 280 প্লাস মাইনাস 10। শাহিওয়াল হচ্ছে কি 300 থেকে 400, 500 থেকে 400। এটা মোটামুটি করে নেবেন, এগুলো মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এত বেশি পড়ালে আপনাদের অন্যগুলো পড়াশোনা। হ্যাঁ, এখন আপনাদের একটা উৎকৃষ্ট গাভী চিনার উপায় কি? আমি তো একটা গাভী দিয়ে গরু দেখবো, গরু একটা ভালো গরু একটা নর্মাল গরু আমি যদি নাই বুঝি, তাহলে আমি কিভাবে চিনবো যে এই গরুটা সুস্থ না সুস্থ? তাহলে তাদের তো নর্মাল কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মাথার বৈশিষ্ট্য আছে। মাথাটা কেমন হবে? মাথাটা কি হবে? একটা গরুর মাথা কিরকম হবে? হালকা ছোট আকারে, শরীর থেকে ছোট। হ্যাঁ, হালকা ছোট। হ্যাঁ, মাথাটা কি ছোট হয়। আর কপালটা কি হয়? প্রশস্ত, বড় হয়। আর চোখটা কি উজ্জ্বল থাকবে, চোখ উজ্জ্বল থাকবে। হ্যাঁ, অনেক সময় অনেক মেয়েদের চোখ বড় বড় হলে আমরা বলি না যে গরুর চোখ, গেলে খেপায়। ছোটবেলায় কিন্তু এগুলো খেপাতো, আমাকে খেপাতো, প্রচুর খেপাতো। আমাকে প্রচুর খেপাইতো, বলে যে গরুর চোখ বড় বড় গরুর চোখ, এরকম বলে খেপাতো প্রচুর। এরকম। তারপর চোখ উজ্জ্বল হতে হবে এবং অধিক খাদ্য গ্রহণে আগ্রহ থাকতে হবে। তাহলে আমরা কি পাইলাম? মাথাটা হালকা, ভারী থাকবে না, হালকা, তাই না? আর থাকতে হবে কপাল প্রশস্ত থাকবে, চড়া থাকবে। তার চোখ থাকবে উজ্জ্বল, চকচক করবে। হ্যাঁ, চোখ কি উজ্জ্বল থাকবে, এবং চোখ সে কিন্তু কোনো কিছু দেখলে সে চোখটা ঘোরাবে, করবে, তাই না? তার চোখে পাতা পড়বে, তাই না? এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। এবং সে কিন্তু খাবার সামনে দিলে কি চেষ্টা করবে। হ্যাঁ, চেষ্টা করবে। তাহলে বোঝা যাবে সে কিন্তু স্বাভাবিক। খাবার খেতে না চায় তাহলে কি হবে? সে অস্বাভাবিক। এদিকে চলাফেরা করলেন, ও মানে চোখ ঘোরালো না বা চোখে আর কোনো জীবন এসে, তাহলে বুঝবেন কি আবার তো ম্যাডাম থাকে মাজাজটাও তো ইয়ে থাকে, ঘাম থাকে। হ্যাঁ, অবশ্যই। এবং মাঝ হলো কি নাকের উপরে পানি থাকে, ঘাম থাকে, কিন্তু কি থাকে? ঘাম কিন্তু বলি, তাই না? এটা ঘাম থাকে, মাঝ হলো কিন্তু ঘাম থাকে। এটা কিন্তু নরমাল। হ্যাঁ, এটা কিন্তু অ্যাবনরমাল। এটা কি নরমাল না থাকলে কি ড্রাই যদি থাকে তাহলে অ্যাবনরমাল। তারপরে পাঁজর দিতে হবে। পাঁজরের হাড়গুলো সুস্পষ্ট থাকবে। হ্যাঁ, হাড়গুলো কি সুস্পষ্ট থাকবে এবং হাড়ের গঠনগুলো সামঞ্জস্যপূর্ণ থাকবে। একটা এই যে একদিকে উঁচা একদিকে নিচা এরকম হলে তো হবে না, তাই না? হ্যাঁ, হাড়ের গঠন কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এবং হাড়গুলো সুস্পষ্ট অনুভব করা যাবে। আপনি যদি ধরেন, গরুর গায়ে ধরেন, তাহলে বুঝতে পারবেন, হাড়গুলো টাচ করলে বুঝতে পারবেন। আর হচ্ছে অ্যাবনরমাল হলেও বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারবেন। উঁচা নিচা হয়ে যায়, যদি হাড় বড় হয়ে যায় বেশি, তাই না? বোঝা যাবে। চামড়া কি হবে? পাতলা। চামড়া কেমন হবে? পাতলা। এবং চামড়ার নিচে চর্বির বাহুল্য থাকবে না, মানে চর্বির স্তরটা মোটা থাকবে না, বাহুল্য মানে কি? মোটা, তাই না? লোম থাকবে কি? মসৃণ, চকচকে এবং চকচক করবে। যেটা চকচক না করে তাহলে কি আমরা ভালো গরু বলবো না। দেখতে ভালো না হলে তো সে ভালো না, তাই না? স্কিন ভালো হলে তো সৌন্দর্য ফুটে ওঠে, স্কিন ভালো না হলে কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে। একজন দেখতে সুন্দর কিন্তু তার স্কিন রাফ, তাকে ভালো লাগবে? একটাও ভালো লাগবে না দেখতে। তাহলে এই স্কিন ভালো রাখার জন্য কিন্তু আমরা কিছু গরুকে কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি। সেটা কি? জিঙ্ক। চকচক করে রাখে। হ্যাঁ, জিঙ্ক সালফেট, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো আমরা দিয়ে দিই। তাহলে কি হলো? স্কিন রোগ এগুলো ভালো থাকে। তারপর স্কিনের যে চামড়ার যে ক্রাস্ট হয়, তারপর যে খসখসে ভাব থাকে, এগুলো কি চলে যায়, ডিকম্প্রেসও চলে যায়। তাহলে আমরা চামড়া সম্পর্কে ধারণা। তাহলে স্কিন আমরা কি বলি? গরুর চামড়াকে বলে আমরা কি স্কিন বলি না কি বলি? আর কি বলি? চামড়া স্কিন ছাড়া আরেকটা নাম বলি কি বলেন তো? কি নাম বলি? হাইট। HID হাইট। গরুর চামড়াকে আরেকটা নাম দেয় হাইট। স্কিনে বলে আমরা হাইটও বলি।
আর গরুর লোম লোম এটাকে আমরা একটা বলি নাম বলি পশম, তাই না? পশম বলি, তাই না? পশম বেশি কার ভেড়া ভেড়া ভেড়ার পশম বেশি, এবং এই ভেড়ার পশম দিয়ে কি হয় বিভিন্ন ধরনের কোট কার্পেট এগুলো হয়, তাই না? তারপর হচ্ছে কার্পেট জ্যাকেট কার্পেট জ্যাকেট পশম, হ্যাঁ এগুলো হয়। তাহলে পশু আমাদের কিন্তু তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের মোটামুটি আমাদের লাইফ কিন্তু কি এই লাইফ স্টক ডিপার্টমেন্টের উপরে কিন্তু ঠিক আছে, কারণ কি মাছ মাংস দুধ ডিম এগুলো ছাড়া এমনকি পোশাক আমার জুতাটা পর্যন্ত কি এই চামড়া দিয়ে তৈরি, তাই না? আমাদের তাইলে আমাদের এই সেক্টরে কিন্তু ডেভেলপ করলে কিন্তু আমাদের দেশও কিন্তু ডেভেলপ হবে, ঠিক আছে? কারণ এটা ছাড়া হবেই না। একটা বাচ্চার মেধা বিকাশের জন্য আপনার কি দরকার? পর্যাপ্ত পুষ্টি, প্রোটিন, কি পুষ্টি সবচেয়ে ভালো দ্রুত কাজ করে কে? দুধ ডিম মাংস সবচেয়ে দ্রুত কাজ করে। হ্যাঁ, একটা ভালো সন্তানের জন্য আপনার ঘরের জন্য আপনার বাবা মা দুজনেই মনে করেন খাটো, এখন আপনার ছেলে খাটো হবে এই চিন্তা, যদি আপনার মাথায় এই চিন্তা থাকে তাহলে বেশি করে মাংস খাওয়ান, দ্রুত বড় মোটা হবে, বড় হয়ে যাবে। ছোটবেলা থেকে মাংস বেশি করে খাওয়াবে, হ্যাঁ দুধ তো খাবে, পাশাপাশি মাংস বেশি খাবে, চিকেন ফ্রাই দেশি মুরগি চিকেন ফ্রাই খাওয়াবেন বেশি বেশি করে, দেখবেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রোগ প্রমোটর থাকে, প্রচুর পরিমাণে রোগ প্রমোটর থাকবে। দেখবেন যে অনেক বাবা মা খাটে কিন্তু সন্তান অনেক লম্বা, 6 ফুট লম্বা আছে, 6 ফুট লম্বা আছে, কারণ কি সে হচ্ছে প্রচুর পরিমাণে চিকেন মিট খায়, মিট ছোটবেলা থেকে খেয়ে আসছে, যার জন্য তার কিন্তু গ্রোথও ভালো হচ্ছে। গ্রোথ প্রমোটর যুক্ত খাবারগুলো যদি খেতে পারে তাহলে কিন্তু গ্রোথ ভালো হবে। তাহলে এনিম্যালের ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, বাছুর যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে থেকে কি করতে হবে? তাদেরকে এরকম গ্রোথ প্রমোটর জাতীয় খাবারগুলো প্রাকৃতিক খাবার কিন্তু আমাদের খাওয়াতে হবে প্রচুর পরিমাণে। এমনকি বাচ্চা হওয়ার পরে যদি মায়ের দুধ না খাওয়ান, কোলেস্ট্রল ফার্স্ট কোলেস্ট্রল যেটা মানুষ ফেলে দেয়, হ্যাঁ এটাকে কি বলে জিনের দুধ না কি বলে, শয়তানের দুধ বলে, এগুলো কি সব বলে হ্যাঁ খাওয়ায় না, ফেলে দেয় বলে এটা শয়তানের দুধ, জিনের দুধ বলে, হ্যাঁ এগুলো বলে খাওয়া, কিন্তু এটা গোয়া, হ্যাঁ এটা খাওয়াতে হবে, এটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে, যতটুকু খাওয়াতে চায় ততটুকু খাওয়াতে হবে। আর হচ্ছে কতদিন খাওয়াতে হবে? 81 দিন লিখে রাখেন, 81 দিন খাওয়াতে হবে, এটা হচ্ছে পারফেক্ট। এবং বডি ওয়েটের কতটুকু? 10%, বাচ্চার বডি ওয়েটের 10%। এই পারফেক্ট ডোজ যদি আপনি না দেন, হ্যাঁ এর কমও দেন অথবা বেশিও দেন, তাহলে বাচ্চার পুষ্টিহীনতা আজীবন থাকবে। এই বাছুর থেকে আপনি কখনো ভালো প্রোডাকশন পাবেন না, এই বাছুর থেকে আপনি কি কখনোই ভালো প্রোডাকশন পাবেন না, এই বাছুর কখনোই প্রজনন ক্ষমতায় ভালো হবে না। এটা 81 দিন খাইতে হবে, 81 দিন, হ্যাঁ পারফেক্ট, এবং বডি ওয়েটের 10%, এবং প্রতিদিনই তো তার ওজন বাড়বে, তাই না? ওজন মেপে খাওয়াতে হবে, প্রয়োজন ওজন মেপে খাওয়াতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে, মানে বাছুরকে ছেড়ে দিতে হবে তার চাহিদা অনুযায়ী গরুর কাছ থেকে নিয়ে খাবে। হ্যাঁ অনেকে আছে আটকে রাখে, আমি এই জন্য বলেছি, অনেক আছে আটকে রাখে দুধ বিক্রি করার জন্য। এতে কি হয়? বাছুর মেল নিউট্রিশনে ভুগে, মেল নিউট্রিশনে ভুগলে কি হয়? তখন ওই বাছুরটা যখন পিউবার্টিতে আসে তখন তার কিন্তু কি হয়? বিভিন্ন রিপিট ব্রিডার, অ্যানেস্ট্রাম এগুলো নানা ধরনের প্রজননের রোগ বালাই দেখা দেয়, হ্যাঁ রিপ্রোডাক্টিভ ডিজিজের রোগ বালাই দেখা দেয়, এবং তার প্রজনন ক্ষমতা দুর্বল থাকে, এবং তার কাছ থেকে বছরে একটা বাচ্চা আশা করতে পারবেন না, হ্যাঁ কারণ আপনি তো তার সাথে অন্যায় করছেন। ওটাই তো করে ম্যাডাম, মানে গরুদের বাইরে রাখে দুধ দোয়ানোর পরে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পায় না, একটা মানুষের বাচ্চা বলেন আর গরুর বাচ্চা বলেন, এটা কি 81 দিনের পরে কি পরে আস্তে আস্তে কমবে। কিন্তু ম্যাডাম আমাদের যে মিলিটারি ফার্মে দেখলাম, মানে গরু মানে হওয়ার পরে আলাদা করে ফেলে করে ফিডিং খাওয়ায় আর কি, ওটা তার ওজন মেপে দিতে হবে, হ্যাঁ মেপে ফিডিং দিতে হবে, বডি ওয়েটের 10%। মনে করেন যে এখন আপনার আর যেগুলো বাড়তি দুধ ওগুলো তো করে ফেলে, 25 কেজি ওজনের বাচ্চা নিয়ে খালি ওই যে 20 কেজি বা 25 কেজি ওজনের বাচ্চা হচ্ছে। কিন্তু ম্যাডাম আমাদের ইসের ভিতর তো দেখি 1 মাস না হলে কি করে না, 15 দিনে দুধ দোয় না। একটা গরু যদি 10 কেজি দুধ দেয়, সে তো 10 কেজি খাইতে পারবে না বছর, তাহলে ওভাবে তো ইয়ে হয়ে যাবে, কিন্তু গরুর ক্ষতি হয়, গরুর ক্ষতি হয়, কারণ কত বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে, দুধ আটকে থাকে, তাহলে কি করতে হবে? দুধ দোয়াতে হবে, হ্যাঁ দুধ দোয়াতে হবে,
হ্যাঁ কিন্তু গ্রামের তো মহিলাদের কোনো এখনো ওই না, নলেজ নাই। এই জন্য তো অল্প, এই জন্য তো তারা মূর্খ, এই জন্য তো তারা প্রোডাক্টিভ না, তারা সফল না। তারা সফল তখনই হবে যখন সে প্রপার ইউটিলাইজ করতে পারবে, প্রপার ইউটিলাইজ করতে পারবে। আপনার অনেক টাকা আছে কিন্তু আপনি প্রপার ইউটিলাইজ জানেন না, আপনার এই টাকা আপনার কোনো কাজে আসবে? আপনি সফল না। সফল তো সেই যে প্রপার ইউটিলাইজ করতে পারবে, যে 10 টাকাকে 20 টাকা বানাতে পারবে, প্রপার ইউটিলাইজ করতে পারবে, তার সে হচ্ছে সফল। আমরা যদি বলি যে তার বাবার এত টাকা ছিল, সে এখন এত টাকার মালিক, সে কিন্তু সফল না। তার বাবা সফল কিন্তু সে সফল না। সে যদি তার দ্বিগুণ করতে পারে বা তার থেকে বাড়াইতে পারে তাহলে দ্বিগুণ না করো, সে যদি এতটুকু বাড়াইতে পারে তবুও সে সফল। হ্যাঁ, তা আপনার জন্য প্রপার ইউটিলাইজেশন লাগবে। প্রপার ইউটিলাইজেশন করতে না পারলে তো আপনি সফল না। প্রত্যেকটা মানুষই সফল তার তার অবস্থান থেকে, যখন সে তার ইউটিলাইজ করে সে প্রবৃদ্ধি করতে পারবে, সামনে আগাতে পারবে। হ্যাঁ, প্রবৃদ্ধি করতে পারবে, সামনে আগাতে পারবে, তাহলে সে কিন্তু সফল। তাহলে এই সফলতা অর্জন করতে হলে কিন্তু আপনাকে কি যখন জ্ঞান অর্জন হবে, যখন যেটা পারফেক্ট সে পারফেক্টটা দিতে হবে। ম্যাডাম এখন পোল্ট্রিতে লাভ বেশি নাকি গরুর সেক্টরে? সবটাই লাভ, মানে জানতে হবে আর কি। হ্যাঁ, জানতে হবে, সঠিক পরিস্থিতি জানা। নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর। আমার মুন্সিগঞ্জে পোল্ট্রি ফার্মগুলো আমি ভিজিট করি, হ্যাঁ, প্রতি সপ্তাহে দিন বা মাসে 2 দিন। কোরিয়া থেকে চলে আসছে মহিলা, তার হাজব্যান্ড দুজনেই চাকরি করতো কোরিয়াতে। তখন আসার পরে সে আমাকে বলতেছে, ম্যাডাম আপনি যদি আমাকে গাইডলাইন করবেন, আমি যদি পোলট্রি ফার্মে গেইন করতে পারি তাহলে আমি আর দেশের বাড়ি যাবো না। আমি চাই আপনার আর দেশের বাড়ি যাওয়া লাগবে না, আপনি সঠিক জায়গায় আসছেন। মহিলা বলে তো থাকবে না, সেটা তো আছে, কিন্তু আমরা তো বাংলাদেশে তো আমরা যেভাবে সাইন্টিফিক্যালি বলি যে এইভাবে করতে, এভাবে তো আসলে খাবার করতে পারে না। তারপরে যতটুকু চেষ্টা করে ওর মাসে 40 থেকে 45 হাজার টাকা তার মাসিক অ্যাভারেজ হিসাব, মানে মাসে কোনো মাসে তো 1 লাখ হয়, কোনো মাসে কম হয়, 10,000 হয়, কোনো মাসে হয়তো সমস্যা হয়, কোনো মাসে হয়তো 10,000 টাকা লস হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু সে 12 মাস হিসাব করে অ্যাভারেজ হিসাব করে দিয়েছে তার প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা, না 40 থেকে 50,000 টাকা তার মাসিক ইনকাম থাকে ঘরে বসে। এটা একজন মহিলা কত হাজার ইন্টার পাস করা, হ্যাঁ, 2000 মুরগি 2000 মুরগি ইন্টার পাস করা, 1600 থেকে 2000, 1600 থেকে। আর এটা তো ম্যাডাম সবসময় লেগে থাকা লাগে না তো? 1600 মুরগি পারে, 1600 মুরগি পারে, একটাতে 600 আর একটাতে। আর এই মুরগিগুলো কি কোম্পানির লোক দিয়ে দেয়? মুরগি না, ব্রয়লার। আরে ব্রয়লার মুরগি খুব ভালো। হ্যাঁ, তারপর একজন মহিলা ইন্টার পাস করা, সে শুধুমাত্র নতুন খামারি, হ্যাঁ, 5 বছর ধরে করতেছে, শুধুমাত্র আমার পরামর্শে, আমার বয়স কোনো কোথাও যায় না, অন্য কোথাও যায় না, শুধু আমার পরামর্শ করে 40 থেকে 45 হাজার সে থাকে। বলে বছর শেষে 5 থেকে 7 লাখ টাকা সে গনে, বছর থেকে 5 থেকে 7 লাখ টাকা সে গনে। মানে এই টাকাটা কে দিবে? ছেড়ে দিয়ে কি করবো? অনেক টাকা তো ইনভেস্ট করেছি। সত্য কথা, ভালো কথা। যদি আপনি যে কাজটাই করেন, যদি ভালোভাবে করেন, আপনার ইনকাম আসবে, আপনি সফল হবেন। কিন্তু আমরা কোনো কাজ তো ধৈর্যশীল না, আমরা আরেকজনেরটা দেখি, সেই করলো, এই লস তো থাকবে, এটা তো লাইফ। এটা কি লাইফ বিজনেস, লাইফ বিজনেস তো লস থাকবে, লস থেকে আপ ডাউন করতেছে, রেট আপ ডাউন করতেছে। রেট যদি এক লেভেল থাকতো তাহলে আমার কোনোদিন লস হতো না, তাহলে আবার বাংলাদেশে মুরগির খামার দিয়ে ভরে যেত। যদি একটা রেট থাকতো, নির্দিষ্ট রেট থাকতো, যেমন 160 টাকা বা 150 টাকা, 150 টাকা থাকলেও খামারিরা লাভ করে। হ্যাঁ, কিন্তু 150-এর নিচে নেমে গেলে তখন মানুষের ড্যাম হয়ে যায়, ব্যবসা ড্যাম হয়ে যায়। তাহলে 150 থেকে 160 টাকা থাকলে খামারিরা খুব সুন্দর লাভ করে, খুবই সুন্দর লাভ করে। 80 প্লাস, কেন 160 টাকা না, 180 টাকা, 60 টাকা না, এখন ইদানিং পার্সেন্ট মাঝখানে তো কমে গেছিল, আমার দেখা গত বছরের জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে আমার এক খামারিও লাভ করছে 1000 মুরগিতে 1,30,000। রেট পাইছে 180 টাকা করে, 70 টাকা করে, 170 হঠাৎ করে দাম বাড়ে গেছে। একটা মুরগিতে 10 টাকা, এক কেজিতে 10 টাকা বেশি, তাহলে বুঝুন
বিশাল তাহলে হিসাব করে তাহলে দেখেন। 100টা মুরগি হলে হ্যাঁ। ওই যে ওই কইলো 10,000 টাকা তো নরমালি লাভ। নরমালি কত 150 টাকা, ধরেন 150 টাকা, সেখানে 30 টাকা 40 টাকা বেশি পাইছে। 30-40 টাকা বেশি পাওয়া মানে কি বিশাল ব্যাপার। 90,000 টাকার মতো 1,000 মুরগি হলে 90,000। নরমালি 90,000 এমনি এমনি এডি ওই যে এটা তো লাভ বেশি ছাড়া। না। হ্যাঁ লাভ, হ্যাঁ ইয়া ছাড়া, এই শুধু খালি বোনাস, বাড়া। বোনাসের মতো। দাম আপনি দাম যে দাম কাজটাই করেন, আপনি যদি পারফেক্টলি করেন তাহলে ভালো হবে। তাহলে আপনি এই বাছুরকে যখন আপনি 81 দিন পর্যন্ত দিবেন, কত বডি ওয়েটের 10% 81। এখন আপনার বাচ্চাটা জন্ম হয়েছে কত 25 কেজি ওজন নিয়ে। তাহলে 25 কেজির 10%, 25 কেজির 10%। 10% হিসাব করে আপনাকে দুধ দিতে হবে। আবার যদি ধীরে ধীরে বড় হবে না, ধরেন আরো 5 কেজি বাড়বে, তাহলে কত হবে 30 কেজি। তখন কিন্তু 30 কেজির ওই 81 দিনের ভিতর যা বাড়বে। হ্যাঁ 81 দিনের ভিতরে, তারপরে তো হ্যাঁ 81 দিনের, তারপর তো বাড়বে, কিন্তু তখন মানে ওইটা না, আপনার দুধ আর দুধ লাগবে লাগবে না। না। দুধের সাথে ঘাস দুধ তখন দুধ কমতে থাকবে, ও। তখন কি দানা দুধের খাদ্য পরিমাণ কমতে কমতে থাকবে। ঘাস দুধের মাত্র এক সময় কি দুধ কমেই যাবে, একেবারে কি কমে যাবে, হ্যাঁ। কমে যায়, শেষ হয়ে যাবে। দুধের পরিমাণ তখন, দুধ খাওয়ার পরিমাণ কমে যাবে, তখন সাথে সাথে পাশাপাশি ব্যালেন্স ডায়েট দিতে হবে। ও, ঘাস আচ্ছা, আমরা অনেক কঠিন সুন্দর সুন্দর কথা শিখে ফেললাম। ওলান, তাহলে এখন আমাদের কি দেখতে হবে, ওলান। ওলান দেখেও কিন্তু আপনার গরু চয়েস করতে হবে, প্লাস হচ্ছে ওলান দেখেও আপনি গরুর সুস্থতা নির্ণয় করবেন। ওলানের বাটগুলো, ওলানগুলো একটা আরেকটা থেকে দূরত্ব কেমন, একটা এরকম নাকি, একটা এরকম নাকি, একটা ছোট না একটা বড়, এটা দেখেও কিন্তু আপনি আপনি বুঝতে পারবেন। তাহলে এটা তারপর বাটগুলো কোনো ইনফেকশন আছে কিনা, কোনো ইরোশন আছে কিনা, কোনো ঘা আছে কিনা, হ্যাঁ, কোনো ক্ষত আছে কিনা, কোনো কিছু কামড় দিয়েছে কিনা, হ্যাঁ, এগুলো দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে গরুটা ভালো সুস্থ না অসুস্থ। তাহলে একটা সুস্থ গরু কি হইতে হবে, বাটগুলো কি একই সমান হইতে হবে, হ্যাঁ, সমান্তরাল থাকবে, সমান্তরাল থাকবে, এরকম কি সমান্তরাল থাকবে, একটা একটার সাথে কি সমান্তরাল, সাথে মিশবে না। সমান্তরাল মানে কি একই পথে যাবে, একই লাইনে থাকবে, কিন্তু কেউ কারোর সাথে মিলবে না। তারপর দুই পায়ের মধ্যবর্তী স্থান প্রশস্ত থাকতে হবে, গ্যাপটা ঠিক থাকতে হবে, এবং সুগঠিত। গোলামটা কি বড় হতে হবে, সুগঠিত। যত বড় হবে সুগঠিত হবে তত কি হবে, দুধ ভালো পাবে, দুধ ভালো পাবে, হ্যাঁ, তত কি দুধ ভালো পাবে। ভালো দুধ পেতে হলে কি হতে হবে, ওলার সুগঠিত বড় হতে হবে। তারপর দুগ্ধ শিরাগুলো কিন্তু দেখা যায় না, উলানের শিরাগুলো দেখা যায় না, এই শিরাগুলো কিন্তু স্পষ্ট হতে হবে। যে গরুর উলান বড়, সেই শিরাও কিন্তু স্পষ্ট হতে হবে, ছোট কিন্তু শিরাগুলো কিন্তু মোটা এবং স্পষ্ট হবে। এবং নাভির পাশ দিয়ে শিরাগুলো কিন্তু তলপেটের নিচে, নাভির পাশ দিয়ে শিরাগুলো কিন্তু কি দেখা যায়, তাই না, আঁকা বাঁকা মোটা দেখা যায়, মোটাগুলো দেখা যায়। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, গরু নির্বাচনের ক্ষেত্রে। দৈহিক আকার, পাজন, চামড়া, ওলান, দুগ্ধ শিরা, এগুলো দেখতে হবে। আর একটা কি নিতে হবে, ইতিহাস নিতে হবে। কিন্তু গরু বাজার থেকে কিনতে গেলে ইতিহাস নিতে হবে, কিন্তু বাড়ি থেকে ওই বাড়ি থেকে যাবে না, আপনার বাড়ি কোথায়, না আপনার না, ওই যে যার কাছে গরু কিনবেন তারা জিজ্ঞেস করবেন যে আপনার বাড়ি কোথায়, আপনার বাড়িতে যাবো, আপনার বাড়ি গিয়ে আপনার পরে গরু কিনে আসবে। 80% এগুলো আছে, আল্লাহ রাস্তা কিনে মানে আপনি দেখলেন, আপনি হাটে গেলেন, কিন্তু আপনি তো চিনেন না কাউকে, হাটে গেলেন, পরিচিত হইলেন, কার্ড রাখলেন যে না ভাই আপনার ভালো ভালো গরু হলে আপনার বাড়িতে গিয়ে কিনে নিয়ে আসবেন, তাহলে তো আপনি হিস্ট্রিগুলো আশেপাশে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হলো বুদ্ধি, কেনার বুদ্ধি কিন্তু এটা। হ্যাঁ, আপনি যে কোনো একটা কাজ করতে গেলে কি করতে হবে, গরু নির্বাচন করতে গেলে কিন্তু আপনি আগে থেকে কিন্তু 3 মাস আগে থেকে কিন্তু ব্রেনের মধ্যে এগুলো কাটাবেন, যে কোথায় আমি সব জায়গায় যাবো, সব হাটে যাব, সবার সাথে মিশবো, সব গ্রামের বাড়িতে যাব, হ্যাঁ, যারা দুধ পালে, গরু পালে তাদের বাড়িতে যাব, আশেপাশে খবর নেব, ভাই ওরা কিভাবে খাওয়ায়, কিভাবে পালে, এইগুলো বছরে একটা করে দেয় কিনা, এর মায়ে দিছে কিনা, দাদাই দিছে কিনা, হ্যাঁ, দাদি দিছে কিনা, হ্যাঁ, দাদি দিছে কিনা, হ্যাঁ, এগুলা কিন্তু জানতে হবে। দাদা দাদি যখন জানবে তখন কি হবে, তখন আপনি সঠিক ইতিহাস পেয়ে যাবেন যে এই গরু কিনে তো আমার লাভ হবে না। আপনি মনে করেন তার মাও দুধ দিছে এত 30 লিটার, তার দাদিও দিছে 28 লিটার,
তার দাদাও কি বলে তার নানিও দিছে 25 লিটার, তাহলে তো আমার এই গরু নিয়ে ভালো। হ্যাঁ, তাহলে আপনার কাছে এসে আর একটু উন্নত হলে 35 লিটার দিতে পারেন, অসম্ভব কিছু না। 40 লিটার দিতে, আর যদি নিয়ে এসে দেখেন যে না আমার 10 লিটার বলছে 30 লিটার, আমার দিচ্ছে 15 লিটার, এরকম তো সর্বনাশ। আমরা দেখি না, মানে সবাই বলে 30 লিটার 40 লিটার, এরকম তো আসলে হয় না। নয় না, এটা ওই গ্রামের বাড়িগুলো হবে কেন, না, ওগুলো না। দেশি। না, অনেকেই ফিজিয়ান তো ই করে, না, বাড়িতে লালন পালন এই জন্য করে। ইতিহাস, এই কারণে না, ইতিহাস। আমাদের এই বাজার কি করে, বাছুরকে বেঁধে রেখে দুধ খাওয়ায় গরুর, খাওয়ার পরে ওখানে যে দই দেয়, ওখানে 5 লিটার 10 লিটার হয়, বাসায় আনে 2 লিটার হয়। হ্যাঁ হ্যাঁ, কেমনে কেমনে মানে গরুরে দুধ খাওয়াইলে নাকি ওই দুধটাই পরে আবার বের করা যায়। কেউ জানে, এটা তো আমি শুনি। এটা আমাদের এটা কি রিয়েলি হয়? হ্যাঁ, বাজারে নিয়ে যায়, বাজার ও নিজে দোয়া দেয়, মানে কারণ 5 লিটার 10 লিটার হয়, বাসায় আনে জীবনে আবার 5 লিটার করা হয়। তারপর আবার ইনজেকশন দেয়, একটা ইনজেকশন আছে, ও হ্যাঁ, এটা হয়তো Oxytocin। জানি না এটা, অক্সিটোসিন ইনজেকশন আছে। এই কারণে ওখানে দুধ বেশি হয়। অক্সিটোসিন ইনজেকশন দেয়। আমাদের এদিকে আমার গরু ওই যে কইছে 2 লিটার ও 2 লিটারের আমাদের এলাকায় বলে তো ওরা যেমন দুধ খাওয়ায়। ভাই আপনারা নিব, আপনার বাড়িতে রাখেন, আমি কয়েকদিন অবজারভেশন করবো, তারপর আমি আনবো। হ্যাঁ। বুঝছেন? কিন্তু ওই যে এগুলো তারপর আমি কিনবো, কি বলেন? এসব ইতিহাস দেখা আমি দেখা 7 দিন অবজারভেশন করবো, যে আমি 7 দিন দেখবো 7 দিনে কতটুকু দুধ আসছে, এটা অবজারভেশন করার পরে আমি আপনার গরুটা কিনবো। ভাই আপনার গরু কিনবো, কিন্তু আমার 7 দিন আগে আমি অবজারভেশন করবো। দাম বেশি দেবো, যে আমার বাট দুধ হচ্ছে। আমি দেখে আমার 10 টাকা কিনবো। বেশি দেবো, 10 টাকা বেশি দেবো। বেশি, ভাই হ্যাঁ। আমি আমার পরে বাড়িতে আইনা করে হবে যে 10 লিটার 30 লিটার গরু, হ্যাঁ। তাহলে তো আমার সর্বনাশ। ঠিক আছে। ঠিক আছে, তারপর রোগ বালাই আছে কিনা, রোগবালাই, হ্যাঁ, সারে গরু ধাতু রোগ হয়, ধাতু রোগের সমস্যা থাকে, হ্যাঁ, তারপর যৌন রোগের সমস্যা থাকে অন্যান্য, আবার চলে গিয়ে যেসব গরু গাভীর গরু মেস্টাইটিস প্রবলেম থাকে, অ্যাবর্শন প্রবলেম থাকে, বাচ্চা কনসেপ্ট করে না, ঠিক মতো গরম হয় না, এই ইতিহাসগুলোও কিন্তু আপনাকে জানতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে পরে নিয়ে আসা ভালো। তারা মনে করেন যে বেশিরভাগই দেখবেন যে সারগুলো বিক্রি করে ধাতুর সমস্যা থাকে, বাজারে আগে বিক্রি করে, হ্যাঁ, আমার তো ম্যাডাম একটা ফিজিয়ান ছিল সার, কিন্তু মোটা হয় না। আমি 1 মাস ছুটি যে ফিট সব খাওয়ালাম, ঘাস টাস নিজে কষ্ট করে এটা হয়তো ওই যে বললো কৃমি সমস্যা থাকে, হ্যাঁ, সমস্যা থাকে। কি ইনজেকশনও দিছি। হয়তো পেটে ওই যে অনেক ধরনের কৃমি তো, হ্যাঁ। কৃমি তো অনেক ধরনের, এগুলো পুরোটাই টেস্ট করতে হবে তাহলে আবার, এটা আপনার টেস্ট করতে হবে, পেটের ভিতরে কোনো সমস্যা আছে সব কিছু টেস্ট করা লাগবে। না, আমার টেস্ট এখানে শেখানো যাবে। হ্যাঁ, আস্তে আস্তে দাবে দাবে শিখানো আমরা হবে। তো 4 বছরের কোর্স, 4 বছরের কোর্স, জি, এক এক সেশনে এক একটা শেখাবে। এখন তো বর্তমানে হচ্ছে লালন পালন আর হচ্ছে সাধারণ চিকিৎসা করা শেখাবো। তারপর 2য় বছরে আমরা শেখাবো চলে গিয়ে মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এগুলো শেখাবো, প্যারাসাইটোলজি, হ্যাঁ। জি, তারপর 4র্থ বছরে আমরা শেখাবো হচ্ছে ল্যাবের যে টেস্টগুলো, এগুলো। আর হচ্ছে থার্ড বছর চতুর্থ সার্জারি। সার্জারিগুলো শেখাবো, যে আমরা কেসগুলো পাবো, এই কেসগুলো হাতে কলমে শেখাবো। অথবা আমি কেস পাইলাম, আমি ওইটা ভিডিও করে রাখলাম, আপনাকে দেখাবো জি, যে এই কেসটা, সব কেস তার আপনি সবসময় পাবেন জি না। হঠাৎ একটা দুটা পাবেন কেস, আনকমন, হ্যাঁ। আর যেগুলো আমার মনে করেন আমি পাইলাম, আমি ভিডিও করে রেখে দিলাম আপনাদের জন্য, জি, যে এটা এইভাবে করতে হবে। আর যেগুলো সাধারণ কেস, এখানে এখানে যে কোনো খাবারে গিয়ে তখন আপনারা যেমন স্যালাইন পুশ করা, ইঞ্জেকশন দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাবকিউটেনিয়াস, ইন্টারনার্মাল, আপনার চলে যায় ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার, কীভাবে দিতে হবে, এগুলো শেখাতে হবে, বুঝতে পারছেন? জি, এগুলো তো যে কোনো সময় যে কোনো গরুতেই যে কোনো ফার্মে গিয়ে আপনাকে দেখানো শিখিয়ে দেওয়া যাবে, হ্যাঁ, শিখিয়ে দেওয়া যাবে, দেখানো যাবে, হ্যাঁ। কেস্টেশন করা, ছাগলের কেস্টেশন করা লাগে, ছাগলের কি কেস্টেশন করা, কি খোঁজা করা, খোঁজা। খাসি করা, ওটাকে কি বলে, খাসি করা, খাসি করে আমাদের পাশে ওইটা বলে। ছাগলের খাসি করানো বলে, হ্যাঁ। ওটা তো সাধারণ ব্যাপার, ওটা যে কোনো সময় যে কোনো ছাগলের না শেখানো যায়। সামনে দৌড়লেই ছাগলের বাচ্চাই না, ওখানে এসে শেখাই দেওয়া যাবে, হ্যাঁ। 1 থেকে 1.5 মাস বয়সে ছাগলগুলো এনে খাসি করে দেওয়া যায়। আর গরু? গরু বাছুরের খাসি করে, জি, বাছুরের তার করে না, কিন্তু ষাঁড়ের বলদ বানায়, বলো, হ্যাঁ, না ওটা তো অনেকে করে। হ্যাঁ, করবো না কেন, করে আবার অনেকে অনেকে আছে করে। যে আপনার অঞ্চলে মেশিন আছে, ওই মেশিন দিয়ে চাপ দিয়ে করে, বার্ডিজো কেস্টেশন মেশিন আছে, এটাকে বলে বার্ডিজো কেস্টেশন মেশিন। ওই মেশিন দিয়ে চাপ দিলে ওই জায়গাটা থেতলে যায়, থেতলে গিয়ে পরে শুকিয়ে ওই জায়গাটা মরে যায়, তখন আর ও আর তো পুরো প্রজনন ক্ষমে যেতে পারবে না, বুঝছেন? ও আর পুরো পালে যেতে পারবে না, পালে দিতে অক্ষম হয়ে যাবে।
তখন ওটাকে আমরা কি বলি বলদ বানাই, ওটাকে হাল চাষ করি, আর নাহলে কি মাংসের জন্য বাজারজাত করে, হ্যাঁ বাজারজাত করে উৎপাদন করে। তো ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে ছিল খাদ্য উপকরণ। খাদ্য তো অনেক রকম। গরুর খাবার কি মেন খাবার হচ্ছে ঘাস। তাহলে আমরা মেন খাবার দেবো আঁশ জাতীয় খাবার। গরুর খাবার কি আঁশ জাতীয়। আঁশ জাতীয় খাবার হচ্ছে গরুকে হজম করতে পারে, সহজে হজম করতে পারে। অন্যান্য খাবার কিন্তু হজম করতে পারে না। আর দানাদার খাবার কি একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। বডি ওয়েটের 1 থেকে 2%। এটা দেখে নেন, শিখে নেন। ওই দিন শিখাইছিলাম ইয়াটা ফর্মুলাটা শিখেছিলাম। দানাদার খাবার, দানাদার খাবার বডি ওয়েটের এটা কি 1:2:5, ঠিক আছে? আবার কি হয় 1 to 3 থেকে 4%, 5 থেকে 7, 5 থেকে 7 ওটা শিখেছি। 100 কেজি বোর্ডে 10% দেওয়া যায় ঘাস। প্রতি 100 কেজিতে 2 কেজি। 10% দেওয়া যায়। ওটা লাগে ফরেছে। পড়াইছি কিন্তু মনে রাখতে হবে, ব্রেনে ঢোকাতে হবে। হ্যাঁ, ব্রেনে রাখতে হবে। ব্রেনে যদি না রাখেন তাহলে কি হবে? ব্রেন থেকে চলে যাবে, বের হয়ে যাবে। আপনি একটা জিনিস যখন হৃদয় দিয়ে চিন্তা করবেন, হৃদয় দিয়ে যখন মন থেকে চিন্তা করবেন, তখন কিন্তু এটা ব্রেনে থাকবে। দানাদার খাবার হচ্ছে 1 থেকে 2%। ওই জিনিসটা কিভাবে ব্রেনে থাকে? যখন মনে করেন যে একটা মেয়েকে দেখে খুব ভালো লাগলো, একদম সে যেমনই হোক দেখতে কিন্তু ভালো লাগলো, তখন ওরা কেন মন দিয়ে চিন্তা করছেন, ঠিক আছে? মেয়নের ভিতরে গেঁথে নিচ্ছে, যার জন্য কি ব্রেনে সেট আপ হয়ে গেছে। ব্রেনে সেট আপ হওয়ার সাথে ওই ব্রেন থেকে আর নড়বে না, এদিকেও দেবে না ওদিকেও দেবে না। সারাক্ষণ ব্রেনের ভিতরে এইভাবে সার্কেল দিবে যে এইটা হয়েছে, সেটা হয়েছে, এই আমার ওর সাথে আমার কখন দেখা হবে, কি করবো, কিভাবে কথা বলতে পারি। হ্যাঁ, সবসময় কিন্তু ব্রেনে কাজ করে। এরকম আপনি যখন ধ্যান জ্ঞান দিয়ে যখন একটা জিনিসকে ভালোবেসে শিখবেন, ভালোবেসে যে কোনো জিনিসের ভিতরে যদি আপনার ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে, হ্যাঁ পছন্দ থাকে, তখন ওই জিনিসটা আপনার হৃদয়ঙ্গম হবে। আর হৃদয়ঙ্গম না হলে ব্রেনে সেট আপ হয় না, কোনো জিনিসই ব্রেনে সেট আপ হয় না। মানুষ ব্রেন দিয়ে পড়ে, ব্রেন দিয়ে পড়ে না, হৃদয় দিয়ে পড়ে। মন এই জন্য বলে মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। মন না লাগালে ওইটা ব্রেনে থাকবে না। ব্রেন তখনই ক্যাচ করবে যখন আপনি হৃদয় দিয়ে পড়বেন, মন দিয়ে পড়বেন। হ্যাঁ, হৃদয়ের সাথে গেঁথে নিতে হবে। যে কোনো জিনিস আপনি যদি হৃদয়ের সাথে গেঁথে নেন, সেটা ব্রেনে থাকবে, সেটা ব্রেনে সেট হবে, গেঁথে যাবে। আর হৃদয় যদি দিয়ে যদি আপনি না কাজ করেন, তাহলে ওই কাজ কোনোদিনও হবে না, আপনি করাতেই পারবেন না। পৃথিবীর কোনো এই যে বলেন আমরা বাচ্চাদেরকে বলি না পড়ো না পড়ো না, ও তো হৃদয় দিয়ে চিন্তা করে না, ও পড়বে কি সারাদিন পড়বে না, মনোযোগ আসবে না। যে ভালো ছাত্র তাকে করাতে উঠাতে পারবে না, কারণ ও তো হৃদয় দিয়ে চিন্তা করতেছে। ও ঘুমাইতে গেলে এটা চিন্তা করে, হ্যাঁ ওর হৃদয় দিয়ে চিন্তা করতেছে যে আমাকে ভালো করতেই হবে, আমাকে ফার্স্ট হতে হবে। কেন গে? এটা তার হৃদয়ের কথা, এটা তার ব্রেনের কথা না, হৃদয়ের কথা। ব্রেন হৃদয়ের কথা যখন সে বলে, তখন ব্রেন সিগন্যাল দিতে থাকে যে তুমি এইটা করো, তুমি এইটা করো, তুমি পড়ো, তুমি পড়ো। আর যখন হৃদয় দিয়ে কথা না বলে, হৃদয় দিয়ে চিন্তা না করে, তখন ব্রেন বলে কি তুমি সরো, তুমি সরো, তুমি সরো, মানে কি তুমি খেলো। পড়তে ইচ্ছা করবে না, একদম ইচ্ছা করবে না, একদম একদম পরীক্ষিত, একদম পরীক্ষিত। যতক্ষণ পর্যন্ত আপনি হৃদয় দিয়ে না ভাববেন, আপনি ছোট হোক বড় হোক যেই হোক, যে পর্যায়ে হোক, আপনি আপনার কাজটাকে যদি ভালো না বাসেন, হৃদয় দিয়ে না করেন, আপনি জীবনও আমি হাজার পড়ালেও আপনাকে পড়া বোঝাতে পারবো না, ঠিক আছে? আপনাকে ভালো করাতে পারবো না, আপনাকে ভালোবেসে পড়তে হবে। এখানে আসলে ভালোবেসেই পড়তে হবে, যে আমাকে এখানে শিখে যেতে হবে। এখানে আমাকে আমি কি শেখাবো সেটা না, আপনি এমনভাবে শিখে যেতে হবে আপনি আরেকজনকে আর 10 জনকে শিখাতে পারেন। তা নাহলে তো আপনি জীবনও আমি একদিন বলে যাবো আর কি পড়াবেন এটা বলবেন না, আমার কোনো লাভ নেই। তাহলে খাবার কিন্তু কি হতে হবে রসালো, যেমন যে কি পেয়ারা পেঁয়াজ জার্মান এগুলো কি রসালো, এগুলোতে কিন্তু পানির পার্সেন্টেজ কিন্তু অনেক থাকে, 60 থেকে 90 ভাগ পানি থাকে, বুঝছেন?
এই জন্য এই পানির অংশ পরিমাণ থাকে অনেক। আর দানাদার খাবার কি শুকনা না? শুকনা শুকনা। এখানে কি কি পানির পরিমাণ থাকে? না। তাহলে ওই দানাদার খাবার এই জন্য হিসাবটা করে কি দানাদার খাবার যা খাওয়াবেন তার 5 গুণ হচ্ছে কি খাওয়াবেন? পানি। যে পরিমাণ দানাদার খাওয়াবেন তার 5 গুণ পানি খাওয়াবেন। পানি তো এমনি খাইতে চায় না। খাইতে চায় না। খাইতে চাই না বলে খাওয়াতে হ্যাঁ, কিন্তু দানাদার খাবার খেলে ও তৃষ্ণা পাবে। দেখেন হ্যাঁ, তখন খাবে। গরু দানাদার খাবার যা খাওয়াবেন, মনে করেন 1 কেজি খেলে 10 কেজি পানি খাইতে হবে। তার 5 গুণ কি পানি খাইতে হবে? মানে 5 মিনিমাম হচ্ছে 5 কেজি খাইতে হবে। মিনিমাম 5 5 কেজি খাইতে হবে। তাহলে 2 কেজি খেলে 10 কেজি খাইতে হবে। 3 কেজি খেলে 15 কেজি পানি খাইতে হবে। খাবে হ্যাঁ, পানি খায়। গরু পানি খায়। 100 লিটার পানি খায়। কারণ এমনিতে তার ওই যে খাদ্য হজমের জন্য হ্যাঁ, লাগে প্রচুর পানি খায়। হ্যাঁ, মুরগির ক্ষেত্রেও তাই 5 গুণ পানি। হ্যাঁ, যা খাবে তার 5 গুণ পানি। মুরগি যতটুকু খায় তার তো মুরগি 2.5 কেজি পানি খাবার খায়, মানে গড় হিসাবে। আর এই খাবার খেয়ে ওই যে পুরা 1 মাস পালে ও 1 মাস হিসাবে। ও আমি কিছু আর এই খাবার খেয়ে আমরা খাবে তো আপনার ওই জন্য 140 গ্রাম 140 গ্রাম 100 গ্রাম এরকম। হ্যাঁ, আর হচ্ছে ফুল মাস এভারেজে হিসাব হবে 2.5 কেজি। 2.5 কেজি 2.5 কেজিতে মাংস কতটুকু বাড়বে ম্যাডাম? 2.5 কেজিতে 3 কেজি। 3 কেজি বাড়বে। তাহলে তো মুরগি পালিবে। সবটাতে লাভ আছে। হ্যাঁ, 2.5 কেজিতে 3 কেজি হবে না। একেবারে সায়েন্টিফিক্যালি পাবেন, অর্গানিক পাবেন। এখন আসলে প্রাকৃতিক খাবার খাওয়াবেন, খেতে খালি ফসল ফলাবেন, সব পাতা কপি, লাল শাক, পালং শাক, গাছে সজনে, তারপর সজনে শাক, নিম পাতা, এগুলো গাছ লাগাবেন। মুরগি যদি এগুলো পারতে চান, ডেয়ারি যদি করতে চান, এগুলো গাছ থাকবে। এগুলো খাবার হচ্ছে খাবারের সাথে দানাদার খাবার আছে না, কুড়া, ভুসি, গম, ভুট্টা, এগুলোতে ম্যাডাম ফিডও তো করা যাবে না। হ্যাঁ, এটাই তো আপনি ডেয়ারি তাৎক্ষণিক ভাবে ফিট করে দিয়ে দেবেন। ব্লেন্ডার মেশিন কিনে দিবেন, ওই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিবেন, ওর সাথে ফিট দিবেন, ওই সবজিগুলো দিবেন, দিয়ে গ্রাইন্ড করে ওকে নগদে খাবার দিয়ে দিবেন। ও মচমচায় খাবে, ফ্রেশ পাইলে। নিমের পাতাও খাবে না। হ্যাঁ, নিমের পাতা হলে তো আপনার অনেক ওষুধ সেভ হয়ে যাবে। আপনার টিবির ওষুধ কম লাগবে। কৃমি মরে, নিমের পাতায় কৃমি মরে, বিভিন্ন প্রকার পোকা মরে, বিভিন্ন প্রকার স্কিনের যে পোকাগুলো হয় না, এগুলো হয় না। পেটের যে পোকাগুলো সেগুলো মরে যায়। খাওয়াতে হবে সজনে পাতা খাওয়ালে কি আপনার হাড়গুলো ভালো থাকবে। সজনে পাতা কি হাড় ভালো আছে, ক্যালসিয়াম আছে। হ্যাঁ, ব্যথানাশকের কাজ করে, ব্যথানাশকেরও কাজ করে। আপনার অনেক ওষুধ কমে যাবে, আপনার অনেক ওষুধের কাজ করবে। তো এগুলো আপনার খেয়াল রাখতে হবে, বুঝছেন? এই যে দেখেন ওজন, গরুর ওজন দেখেন কেজিতে হিসাব করেন। এটা তো পাউন্ডের হিসাব। 1 কেজির সমান 2.2 পাউন্ড। হ্যাঁ, আমরা হিসাব করবো কি কেজির হিসাব। 1 কেজির সমান 2.2 পাউন্ড। আমরা পাউন্ডের হিসাব করবো না, আমরা কি করবো? কেজির হিসাব করবো। তাহলে গরুর নর্মাল ওজন কি? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বুকের বের আর হচ্ছে দৈর্ঘ্য গুণন বুকের বের স্কোয়ার বাই 600। এটা লিখে রাখেন, ওয়েবটা দেখলে আপনার মাথা ঘোরাবে। তাহলে ওইটা গরুর ওজন, একুরেট ওজন নিতে হলে কি হবে? এই যে দেখেন, একুরেট ওজন যদি পেতে চান প্রথমে কি হবে? গরু ওজন নেবেন। এই যে মনে করেন এটা একটা কি গরু না, এটা গরু না, এইটা গরু, এইটা লেজের অংশ, চেস্টের থেকে লেজ পর্যন্ত। হ্যাঁ, এই যে লেজ, এই যে এখান থেকে, এই যে ঘাড়ের থেকে মানে একটা কটা আছে, এটা আছে না, এখান থেকে এই ফিতা ধরে এই পর্যন্ত মাপ নেবেন। বুঝতে পারছেন? এটা কি দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য। তাহলে আমরা কি নিলাম? দৈর্ঘ্য গুণন বের কোনটা? বুকের যে চেষ্টা, যে বুকের যে পাঁজরটা আছে না, এটা ফিতা ধরবেন, গোল করে ফিতা ধরবেন। ঠিক আছে? পুরোটা একদম ক্লিয়ার জানি। এটা আনুমানিক একটা ওয়েট বাড়ে। গোল করে ফিতা ধরবেন। ঠিক আছে? ফিতা ধরার পরে এখানে কি ফিতা ধরার পরে এটাকে কি বলে? বের। এটাকে কি বলি আমরা? বের। বেরের উপরে কি স্কয়ার। তার মানে কি বের স্কয়ার করবেন। পুরোটা কি বের। বের যদি হয় 40, ধরেন চলো বের 40, তাহলে 40 স্কয়ার করবেন। আর হচ্ছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত ফিট হতে পারে? দৈর্ঘ্য তো 30 না, দৈর্ঘ্য অনেক বেশি আছে। দৈর্ঘ্য কত হবে? ইংরেজি ধরেন 80,
90 বা 100 আরো কম দিবে। বুকের বের হচ্ছে 25, এখানে হচ্ছে 25 আছে, 40 আছে, 30 আমরা 30 ধরছি তাই না, 30 40 আছে। এখানে আমরা স্টারের একটা দিচ্ছি, আমরা 40 ধরছি না, 40 39। এই ধরুন বুকের বের হবে 62, বুকের বের ধরো 60। না না এটা তো দৈর্ঘ্য ব্যাগ তো 40 হচ্ছে, তাহলে বুকের দৈর্ঘ্য 40। দৈর্ঘ্য কত এটা 25 দৈর্ঘ্য তাহলে 25 হবে। এই যে ওরাই ভুল লিখছে, এই জন্যই তো। এই যে দেখেন, এটা হবে দৈর্ঘ্য, বুকের বের, এটা বলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য কত লিখছি? দৈর্ঘ্য, আর হলো বুকের বের, বুকের ব্যাস বুকের বের। এখানে তো 50 দিয়ে শুরু করছে, আমরা 40 দিচ্ছি, আছে ধরো 20, তাই না, ধরো 20, দৈর্ঘ্য কত 20। তাহলে আমরা এটা হিসাব করে পাই, তাহলে কত হলো এখানে 40 40 কত 408, 800 তাই না, কি 800 না, 800। আর হলো গিয়ে, আর এখানে কত 20, তাহলে মাপেন কত হয়েছে 16 ইঞ্চির হিসাব তাই না। ইঞ্চিকে আমরা কি করবো, বেড়া স্কোয়ার ফুট, ম্যাডাম কত দিয়েছেন ভাগ করতে হয় একটা 660। 660 দিয়ে ভাগ করলে চলে ইয়া করেন তো, ভাগ করেন, ইয়াতে ভাগ করেন, 660 ভাগ হচ্ছে 660। গুণ দিয়ে তারপর ভাগ দেব। গুণ দিয়ে ভাগ দেন, 8 দুগুণে 16, 1600 নাকি 16,000, 16,660। ভাগ করে দেন। 24.24 24.24 না না এত কেজি হয় না, আরো বেশি হবে। আরো বেশি হবে, না 240 কেজি হবে, 242 কেজি হবে। 40-42 কেজি হবে, 242 কেজি। 242 কেজি। ঠিক আছে, কেজিতে হিসাব ভালো, ঠিক আছে, কেজিতে আপনার হিসাব করবেন, হ্যাঁ, পাউন্ডে না। আবার যদি আপনি পাউন্ডে বের করেন তাহলে যে 300 দিয়ে, যে আপনার ভেজাল লাগে আমার, না না এটা বুঝবো না হ্যাঁ, হিসাব। এটা ডিরেক্ট, একবারে ডিরেক্ট, এটাই ভালো ম্যাডাম। একবারে ডিরেক্ট, কত ভেজালের দরকার নাই, কনভার্ট করা, এই করো সেই করো, এত ঝামেলা করার সময় নেই। ম্যাডাম পড়ে কি সূত্র? হ্যাঁ, এটাই সূত্র, সূত্র। দৈর্ঘ্য গুণ ব্যাট স্কয়ার 660। 660। হ্যাঁ হ্যাঁ। আর যদি আপনি ওই যে ফুটে পাউন্ডে করতে চান তাহলে এই হিসাব, আমার কেজির হিসাব, হ্যাঁ, জি কেজি হিসাবে এটা সবচেয়ে সোজা। কেজি, কেজি আর ইঞ্চি, হ্যাঁ, এই মাপগুলো হচ্ছে ইঞ্চি, এগুলো মাপো কি ফুটের, ইঞ্চি বা ফুট, দুইটা হ্যাঁ, ফুটের হিসাব মনে হয় ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি, হ্যাঁ, ইঞ্চির হিসাব, ইঞ্চির হিসাব, বুঝতে পারছেন? ক্লিয়ার না? জি তাহলে আমরা চারদিকে বুঝে নেবেন, চারদিকে বুঝে নেবেন। এখানে কিন্তু ভুল লিখেছে, এটা ঠিক করে নিন, হ্যাঁ, এটা হবে দৈর্ঘ্য, বুকের ব্যাগ, হ্যাঁ, দেখুনটা কত হয় না, ঠিকই আছে, ঠিক আছে। এটা ঠিক বুকের আছে, ব্যাগ বুকের বড় ব্যাগ এরা একটা আগে দিছে একটা ওজনটা কেমন হবে, হ্যাঁ, ওজনটা কেমন আসতে পারে, বুকের বেড়া তো হইলে ওজন কেমন আসতে 19 কেজির মতো হইতে পারে, মানে একটা মোটামুটি একটা চার্ট দিয়ে দিছে, ধারণা দিছে যে কিরকম বুকের বের হলে ওজন কেমন আসতে পারে, কেমন আসতে পারে, উদাহরণগুলো উদাহরণগুলা বুঝার জন্য বুঝিয়ে দিয়েছে। যেমন 20 কেজিতে ওজন আসছে কত, বুকের বের হচ্ছে 20, ওজন আসছে 242 কেজি। এটা কি ম্যাডাম ওই যে গরুর ভিতরে যে ইয়াটি বুড়ি টুড়ি আছে সব মিলিয়ে উত্তর আসছে? হ্যাঁ হ্যাঁ, সব সব মিলিয়ে, টোটাল সব মিলিয়ে এখানে আপনার হচ্ছে 35% যাবে, 35% কি যাবে, ওই যে বুড়ি টুড়ি, হ্যাঁ, ওয়াস্টেজ, এটাকে বলে ওয়াস্টেজ, তাই না, ওয়াস্টেজ, বুড়ি টুড়ি এগুলো যাবে 35%। টিকবে কতটুকু, 65, টিকবে কয় পার্সেন্ট, 65%। 65%, গুড, টিকবে হচ্ছে 65, এটাকে বলে মিট, মাংস হোল মিট, ঠিক আছে, হোল মিট, এটাকে বলে হোল মিট, হ্যাঁ, ইয়াকে গরুর মাংসকে কি বলে, বিফ, তাই না, জি আর ছাগলের মাংসকে বলে মাটন, হ্যাঁ, ছাগলের মাংসকে বলে মাটন, আর মুরগির মাংসকে বলে চিকেন, মুরগির মাংসকে বলে চিকেন, এগুলো জানতে হবে, হ্যাঁ, ওকে, গরু ব্যবসা করা লাগবে নাকি, গরুর ব্যবসা, মুরগির ব্যবসা, তারপর আবার প্রসেস ফুড, দাম আছে না, এখন কি কি
বিভিন্ন প্রকার গরু মাংসের বারবিকিউ, বারবিকিউ, গরু তারপরে মাংসের কি আচার, গরু মাংসের আচারও হয়, মুরগির মাংসের আচার হয়। তারপরে গরুর মাংস কি শুকিয়ে ঝুরি করে বিক্রি করা যায়, বিভিন্ন প্রসেস ফুড করবেন, তৈরি করতে হবে নিজে। তো এটাও একটা ব্যবসা। এটাও একটা কিনা অনলাইনে अवेलेबल। হ্যাঁ হ্যাঁ, সেটা অনলাইনে अवेलेबल। এগুলো কিন্তু অনলাইনে ভালো ব্যবসা চলে। জি, এখন তো অনলাইনে এখন তো মাছটা প্রসেস করে বিক্রি করতেছে হ্যাঁ, মাছ অনলাইনে। কেটে ধুয়ে একদম সুন্দর করে, তাহলে মাংস করবেন, সমস্যা কি? এটা তো আগে মানুষ কল্পনা কিন্তু আসলে চলবে কিনা, কিন্তু এখন চলতেছে। কি প্রচুর চলতেছে, যেমন আমরা বেচালা পাচ্ছি না। মিট কি হয়, মিটের বান হয় না, পাউরুটি বানগুলো নর্মাল রান্নাকে কি মিট দিয়ে সব ধরনের মিট বান করা হয়। তাহলে এগুলোতে আপনার যেমন পুঁজিও আসতেছে, টাকাও আসবে, ইনকাম আসতেছে, আবার আপনার কি মাংস বিক্রি নিয়ে আপনার টেনশন না। আপনি মাংসের দাম পাবেন 600 টাকা কেজি, আর একটা বান বিক্রি করলে তো আপনি 600 টাকা পাবেন। হ্যাঁ, একটা পিজা বিক্রি করলে তো 600 টাকা পাবেন। কতটুকু মাংস লাগে? এইটুকু মাংস অনলাইনে পিজা হ্যাঁ করবেন। হ্যাঁ, এতটুকু মাংস না? তাহলে আপনি দেখেন, একটা দুধ বিক্রি করে পাবেন 100 টাকা কেজি, আর একটা ঘি বিক্রি করলে পাবেন 1400 টাকা কেজি, মিনিমাম 1000 টাকা। তো কোনটা ভালো বেশি? ওই ঘি ভালো। ঘি ভালো না? বাটার ভালো না? চিজ ভালো না? যখন ইচ্ছে তখন দই বিক্রি ভালো না? করা যাবে। আর দই তো বেচারে কোনো দই তো সুপার ফুড। জি, দই কি সুপার ফুড। তাহলে আপনার দই বিক্রি করলে তো আপনার অনেক লাভ, অনেক লাভ। অনেক লাভ। আপনি ভালো মানের যদি দই বানাতে পারেন, হ্যাঁ, দই মেকার হতে পারেন, তাহলে তো আপনার অনেক লাভ। আপনি দুধ বেচার চিন্তা করতে হবে না, দইয়ের দাম বেশি। দইয়ের দাম কত বেশি? অনেক 250 থেকে 300 টাকা কেজি, 300 টাকা কেজি। 350 টাকা কেজি। সেখানে আপনি দুধ দাম পাচ্ছেন মাত্র 100 টাকা। মিষ্টির দামও তো অনেক বেশি। আপনি ছানার মিষ্টি করেন, অনেক বেশি। হ্যাঁ, আপনি মিষ্টির দোকানে দিতে পারেন ভালো মানের, যদি আপনি ভালো প্রোডাকশন দিতে পারেন। মাংসের দোকান দিতে পারেন, মাংস প্রসেসিং, বাই প্রোডাক্ট, সব বাই প্রোডাক্ট তৈরি করার চিন্তা ভাবনা করবেন। মানুষের মুখে তুলে দিবেন, তাহলে আপনার ব্যবসা হবে। মুখে না তুলে দেওয়া পর্যন্ত আপনার ব্যবসা হবে। যখন আপনি মানুষের মুখে তুলে দিতে পারবেন, তখন ওইটার ব্যবসা হবে, আপনি লাভবান হবেন। যেটাই চিন্তা করেন ওইটা পারফেক্টলি করার চিন্তা করবেন। আপনি যে সেক্টরে চিন্তা করেন না কেন, একদম সেটা পারফেক্টলি চিন্তা করতে হবে যে হ্যাঁ, এটাকে আমি আর কত ভাবে উপস্থাপন করব, মানে উৎপাদন থেকে সবার সাথে শেয়ারটা হবে। কত অন্যরকম ভাবে, মানে ইউনিক করে আমি প্রোডাকশন দিতে পারবো, বা ইউনিক করে আপনি সবার থেকে ক্লায়েন্টের কাছে, কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে পারবো, আমার ব্যবসা তত ভালো হবে। এবং ভালো না হওয়া পর্যন্ত হাল ছাড়বেন না। তাতে কি হবে? এতে আপনার ব্যবসা হবেই হবে, একদিন না একদিন হবে ব্যবসা। আর যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে এই ব্যবসা হবে না। এই ব্যবসা না করাই ভালো, অন্য বিকল্প চিন্তা করেন, বিকল্প চিন্তা করেন। উৎপাদন থেকে একদম মুখ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ পর্যন্ত, মানুষের মুখে তুলে দেওয়া পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা বাঙালি মানুষ রান্না খাওয়ার পছন্দ করি। হ্যাঁ, বাঙালি খাইতে পছন্দ করে। আর একটা জিনিস দেখছেন, না খেয়ে কিন্তু মানুষ নেই, সবাই খাচ্ছে। সব খাই মারা যাচ্ছে। হ্যাঁ, মানুষ খেয়ে না খেয়ে কিন্তু মানুষ নাই। অতএব মানুষ খাবে, এবং মানুষ কিন্তু ভালোটাই খেতে চায়। এখন মানুষের কিন্তু মোটামুটি টাকা, গরিব মানুষ থাকলেও মোটামুটি মানুষের হাতে টাকা আসে, মানুষ কিন্তু ভালো কিছু খেতে চায়। কারণ কি, মানুষ সবসময় চিন্তা করে আমার বাসস্থান যেমনই হোক, হ্যাঁ, খাবারটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, খাবারটা খেতে হবে। মানুষ খাবার জন্য কিন্তু এত যুদ্ধ করে, খুব বেশি ভালো পোশাক পরার জন্য যুদ্ধ করে না, আর খুব হাইফাই বাসায় থাকার জন্য কিন্তু যুদ্ধ করে না, ভালো খাওয়ার জন্য। হ্যাঁ, ভালো করার জন্য খাওয়া আর ভালো পড়া, এই দুটার জন্য কিন্তু মানুষ সংগ্রাম করে। হ্যাঁ, সংগ্রাম করে, খাদ্য আর বস্তু। আর ভালো খেতে পারলে আপনি সুস্থ থাকবেন, আপনার চিকিৎসা খরচ সেফ, বেঁচে যাবে। চিকিৎসা খরচ মনে করেন যে 50% বেঁচে যাবে যদি আপনি ভালো খাবার খান, ভালো মানে ভালো কোয়ালিটির খাবার খান। আমরা লাইফ স্টক করার কারণ হচ্ছে যে আমরা ভালো ভালো প্রোডাকশন দেব, ভালো মানে খাবার, সেফ ফুড আমরা তৈরি করবো, যাতে আমাদের, এবং এইটা হচ্ছে সবচেয়ে ভালো বিজনেস। খাবার বিজনেস হচ্ছে সবচেয়ে ভালো বিজনেস, যে বিজনেসের সব খাবার সাথে সম্পর্ক, এই বিজনেসে আপনি লাভবান হবেন। যেটা একটা গল্প আছে না, ঈসা আলাইহিস সালামের সময় গল্প, তিনটা অন্ধ ছিল, একজন অন্ধ, একজন টাক, আর একজন কি ছিল, হ্যাঁ, ছাগল, গরু, ছাগল, উট। হ্যাঁ, উট দিছিল। তাহলে কি দিছিল এগুলো? এটা কিন্তু উদাহরণ। হ্যাঁ, কেন উদাহরণ? মানে এই এনিমেল লালন পালন করে আপনি অল্প সময়ে খুব দ্রুত ধনী হতে পারবেন, এবং তারা কিন্তু অল্প সময়ে খুব ভালো জায়গায় চলে গেছে। হ্যাঁ, ভালো অবস্থানে চলে গেছিল। তারা ছিল ফকির, তারা ছিল ভিক্ষুক।
তারা ভালো অবস্থানে চলে গেছে। চলে যাওয়ার কারণ হচ্ছে হলো গিয়ে যে এই প্রাণী দ্বারা এই এনিম্যাল প্রাণী লালন পালন করে অল্প সময়ে, কারণ এগুলো একটু প্রোডাক্টিভ, প্রতি বছর প্রোডাকশন, প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়, হ্যাঁ, অল্প সময়ে উচ্চ স্থানে চলে। কারণ আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করতে চান খুব দ্রুত, তাহলে আপনি লাইভ স্টক নিয়ে কাজ করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি পারেন, ঠিক আছে? তাহলে দেখেন, একজন উট পাললো, একজন দুম্বা, আর একজন কি ছাগল, তাহলে তিনটাই কিন্তু প্রোডাক্টিভ, তিনটাই প্রোডাক্টিভ। হ্যাঁ, তারপরে কি আবার বোঝাই দিল কিভাবে যে যার ইমান ঠিক নাই, সততা নাই এই ব্যবসার সাথে, সে কিন্তু কোনোদিনও পরিশেষে লাভবান, হ্যাঁ, হয় একসময় লাভবান হবে কিন্তু পরে গিয়ে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? যে ছাগল পালন ছিল তার ইমান ঠিক ছিল, সে সৎ ছিল এবং সত্যবাদী ছিল, যার জন্য সে কিন্তু স্থায়ীভাবে লাভবান হয়েছে। আর যদি আপনি এই ব্যবসায় যদি সততা না রাখেন, ভেজাল ঢুকাই ফেলেন, ওই যে বললাম যে নীতির কাছে আপনি যে বিসর্জন দেন, বিক্রি হয়ে যান, তাহলে কি হবে? আপনি একসঙ্গে ধ্বংস হয়ে যাবেন। এই উদাহরণটা কিন্তু চমৎকার। এই যে মানে এটা গল্প অনেক অতীতের আগের গল্প, কিন্তু এই গল্পটা বর্তমান যুগের জন্য কিন্তু পারফেক্ট এবং চমৎকার একটা গল্প। হ্যাঁ, চমৎকার একটা গল্প, উদাহরণ এটা মনে রাখতে হবে। আমাদের কিন্তু চলতে হবে। চাপ দিয়েছিলেন জি, হচ্ছে, হ্যাঁ, 1 ঘন্টা 25 মিনিট। চাপ